খালাম্মা, আপনি কোথায় যাবেন? আমি আমি কোথায় যাব বলে চমকে উঠল তাসনিম। চিঠি আবার জিজ্ঞেস করলো, জি খালাম্মা, আপনাকে জিজ্ঞেস করেছি। সেই কখন থেকে জিজ্ঞেস করছি আপনি যাবেন কোথায়। এখন তো শেষ স্টেশনে চলে আসছি, কিন্তু আপনি নামছেনও না, কিছু বলছেনও না। আমি কোথায় যাব? আচ্ছা, সামনে কোন স্টেশন? কমলাপুর রেল স্টেশন, ওটাই শেষ স্টেশন। ও আচ্ছা, আমি ওখানেই নামবো। আর আমি তো টিকিট করিনি, কত টাকা দেয়া লাগবে বলুন, আমি দিচ্ছি। টিটিকে টিকিটের টাকা দিয়ে তাসনিম আবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। হঠাৎ পাশের সিট থেকে একজন মহিলা বললেন, আসলে তুমি কোথায় যাবে মা? তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? তাসনিম ওনার দিকে তাকিয়ে খেয়াল করলো, খুব সম্ভ্রান্ত ঘরের মহিলা, শাড়ি পরার সাথে ফুল হাতা ম্যাচ করা ব্লাউজ, চোখে চশমা, সব মিলিয়ে খুব ভদ্র আর ভালো মানুষ মনে হচ্ছে। ও কথা বলছে না দেখে আবার বললেন, কিছু মনে করো না মা, তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করে বললাম। আপনি কিভাবে বুঝলেন আমি মেয়ের বয়সী? উনি হেসে বললেন, প্রথমে দেখে চিনিনি, পরে খেয়াল করে বুঝলাম তুমি মেয়েই, কিন্তু হুট করে তাকালে কেউ চিনবে না। তাসনিম নিজের দিকে তাকিয়ে নিজে সন্তুষ্ট হলো। আসলে ও যেভাবে আছে সহজে কেউ চিনবে না, তাহলে নিজেকে পর্দা করা এবং হেফাজত সব হয়ে যাবে। এবার তাসনিমের বর্ণনা দিই। বড় কালো বোরকা পরেছে, হাতে হাত মোজা, পায়েও মোজা পড়েছে, মুখে নেকাব যাতে কেউ চিনতে না পারে। হয়েছেও তাই, বাড়ি থেকে বেরিয়ে আসার পরও বাড়ির লোকজনও চিনতে পারেনি। রাস্তায়ও সবাই খালাম্মা ডেকেছে। আমি কোথায় যাব জানি না খালা, তবে আল্লাহর এত বড় দুনিয়াতে কোথাও না কোথাও তো জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি কি বাড়ি থেকে পালিয়ে এসেছো? পালিয়ে নয় খালা, বলতে পারেন একরকম হিজরত করেছি আল্লাহর পথে থাকার জন্য। মনে হচ্ছে অনেক কিছু ঘটেছে তোমার জীবনে, আর এই সন্ধ্যায় তুমি একা একটা যুবতী মেয়ে কোথায় যাবে? কিছু মনে না করলে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। তাসনিম অশ্রুভরা চোখে ওনার দিকে তাকিয়ে রইল। কি ভাবছো মা, যাবে তো আমার বাড়ি? খালা, আপনি আমাকে আশ্রয় দেবেন? আমার মতো একটা খ্যাত মেয়েকে? কি বলছো মা, তুমি একজন পর্দানসীন মেয়ে। এরকম মেয়ে যদি সবার ঘরে থাকতো, ঘরটা জান্নাতের খুশবুতে ভরে যেত। আলহামদুলিল্লাহ, আপনি যে এই কথা বুঝেছেন। আচ্ছা, তোমার নাম কি? জি, তাসনিম। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? কেন বেরিয়ে এসেছো? সে এক লম্বা কাহিনী বলে তাসনিম একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ট্রেনও তখন স্টেশনে এসে থামলো, এরাও স্টেশনে নামলো। স্টেশনে নামার পর একটা কার এসে ওনার পাশে দাঁড়ালো। ড্রাইভার নেমে এসে গাড়ির দরজা খুলে দিল। উনি তাসনিমকে নিয়ে গাড়িতে উঠলেন। মহিলা হলেন একজন নামকরা ব্যবসায়ীর বউ, নাম সাজিদা চৌধুরী। ঢাকা বাড়িধারা ওনাদের বাড়ি। এক ছেলে দুই মেয়ে, ছেলেটি বড়, তারপর দুই মেয়ে। সুখের সংসার ছিল, কিন্তু হুট করে স্বামী মারা যান। ছেলেটি তখন কলেজে পড়ে, তাই তিনি স্বামীর ব্যবসা সামলান। এখন ছেলে পড়ালেখা শেষ করে ব্যবসার হাল ধরেছে, তাই তিনি এখন অবসরে বোনের বাড়িতে থেকে আসছিলেন। রাস্তায় তাসনিমের সাথে দেখা। বাড়ি আসতে আসতে রাত 9টা হয়ে গেল। বাড়িতে আসার পর দুই মেয়ে এসে ওনাকে জড়িয়ে ধরল। হঠাৎ তাসনিমের দিকে চোখ পড়তেই মাকে বড় মেয়ে হিমা জিজ্ঞেস করলো, মাম্মি, ইনি কে? নতুন কাজের মেয়ে? হিমা না বুঝে কোনো কথা বলো না, ও তোমাদের মতো একটা মেয়ে। ছোট মেয়ে সিমি বলল, তাহলে আমাদের বাড়িতে কেন? বিপদে পড়েছে মেয়েটি, তাই নিয়ে আসলাম। এটা কি কোনো আশ্রয়খানা যে খ্যাত জঙ্গি টাইপ মেয়েদের আশ্রয় দিতে হবে? মুখ সামলে কথা বলো সিমি। ও তোমাদের চেয়ে অনেক ভালো মেয়ে, আমার কাছে রত্ন। দেখে নেব কি করে আমাদের বাড়িতে থাকে, বলে সিমি গটগট করে চলে গেল। তাসনিম অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি কিছু মনে করো না মা, ও ছোট তো, আদর পেয়ে এমনি জেদ্দি হয়ে গেছে। হিমা, তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও, আমি ওর থাকার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, বলে হিমা তাসনিমকে নিয়ে তার ঘরে গেল। রুমে গিয়ে হিমা বলল, আপনি আসলে বোরকা পরেছেন তো, তাই সিমি চয়েস করেনি। এ বাড়িতে এত গোড়া ধার্মিকতা চলে না, তাই আজ থেকে বোরকা ছেড়ে দিন। এখন কাপড় পাল্টে ফ্রেশ হন, আমি টেবিলে খাবার দিতে বলছি। তাসনিম ভাবলো, এক জায়গা থেকে নিজের ধর্ম রক্ষার জন্য, আল্লাহর পথে সত্য পথে থাকার জন্য পালিয়ে আসলাম, এখন আবার কোন নরকে ঢুকলাম। তাসনিমের পুরো নাম জাবিন তাসনিম। বাবা খন্দকার ইকরাম, সফল ব্যবসায়ী। বাবা মায়ের দুই সন্তানের মধ্যে সে দ্বিতীয়। বলতে গেলে সুখী পরিবার, কিন্তু সুখ তো টাকা পয়সার নয়, মনের সুখে বড় সুখ। তাদের পরিবার নামে মুসলিম, কাজের বেলা কিচ্ছু নয়। ইকরাম সাহেবের কথা হচ্ছে, জীবন দুই দিনের, এখানে হাসি খুশি করার জায়গা। উনি যেভাবে চলেন তার বিপরীত হচ্ছেন ওনার স্ত্রী শাহানা। উনি নামাজ কালাম নিয়ে থাকতে চান, মেয়েদেরও সেভাবে চলার কথা বলেন, কিন্তু ইকরাম সাহেব এসব সহ্য করতে পারে না। শাহানা বেগম নামাজ পড়লে, বেশিক্ষণ তিলাওয়াত করলে, রাত জেগে ইবাদত করলে ঝগড়া লেগে যায়। শাহানা বেগম কখনো কখনো যদি তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন, ইকরাম সাহেব বলেন, আল্লাহ আজ তোমার কাছে নেমে আসবেন, এত মোল্লাগিরি দেখাতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দেখাও। শাহানা বেগম বাচ্চাদের জন্য মুখ বুজে পড়ে আছেন, লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েন তিনি। কখনো যদি ইকরাম সাহেবকে বলেন, বয়স তো আর কম হলো না, এখন তো একবার আল্লাহর রাস্তায় আসুন, নামাজ পড়ুন। উনি বলেন, তুমি আমার কবরে যাবে না, হাদিস কোরআন দিয়ে কিচ্ছু হবে না, স্বামীর সেবা করো, সব পাবে। তাও শাহানা বেগম চেষ্টা করে চলেছেন। জুমার দিন বলেন, অন্তত আজ জুম্মায় যাও, বা ফজরে বলবেন, ঘুমাবে তো অনেক, ফজরটা অন্তত পড়ো।
কখনো কথা শুনেন, কখনো ঘরে অশান্তি শুরু হয়। শুধু এটা হলেও এক কথা ছিল, ওনার মেয়ে মানুষের প্রতি তীব্র আকর্ষণ। সুন্দরী মেয়ে হলে তার জন্য জান হাজির। মেয়েরা যে ঘরে বড় হয়েছে সেই চিন্তা বা লজ্জা নেই। সুন্দরী মহিলা যারা তালাকপ্রাপ্ত তাদের বাড়ি হচ্ছে ওনার আড্ডাখানা। টাকা পয়সা থাকলেও বউ বাচ্চাদের বেলায় ওনার কিচ্ছু নেই। মেয়েরা ওনার চোখের বালি। ছেলে কেন হলো না এই খোটা সবসময় পায় ওরা। বড় মেয়ে কলেজে পড়ে, যতটুকু পারে লুকিয়ে নামাজ পড়ে, কিন্তু বাবা দেখে ফেলবেন এই ভয়ে বোরকা পরে না। বাবার মনের কথা এবং চরিত্র সম্পর্কে জানে, তাই বাবাকে ততটা ঘাটায় না। টিউশনি করে আর সেই টাকা দিয়ে যতটুকু সম্ভব পড়ালেখার খরচ চালায়। ছোট মেয়ে তাসনিম যখন ক্লাস 7-এ, তখনও জীবন সম্পর্কে কিছু বুঝে না। দেখতো বাবা প্রায় সময় একজন সুন্দরী মহিলাকে নিয়ে বাড়িতে আসেন। মা কিছু বলেন না, শুধু আড়ালে কাঁদেন। ও একদিন কৌতূহল বশত জিজ্ঞেস করলো, আম্মু তুমি কাঁদো কেন? এমনি মা, তুই গিয়ে পড়তে বস। আচ্ছা আম্মু, আব্বু প্রতিদিন কাকে নিয়ে আসেন? উনি আমাদের কে? আব্বুর সাথে থাকে কেন? ও কিছু না মা, তুই বুঝবি না। আর ওই মহিলাকে খালা বলেই ডাকবি। ও আচ্ছা বলে তাসনিম চলে গেল। তারপর থেকে দেখতো বাবা মায়ের ঝগড়া লেগে আছে। বাবা মাকে পিটাতো। ওরা দুই বোন দেখতো আর নীরবে চোখের পানি ফেলতো, কারণ ইকরাম সাহেব বলে দিয়েছেন বড় মানুষের কোনো বিষয়ে নাক গলালে ওদের মেরে ফেলবেন। বড় মেয়ে তাহমিন ছিল খুব শান্তশিষ্ট। কলেজে ভর্তি হওয়ার পর বুঝলো বাবা বোরকা পরতে দিবেন না, আবার কলেজে গেলেও পর্দা রক্ষা হবে না। তাই ও মাকে বলল আর পড়বে না। মা ওর মনের কথা বুঝে আর কিছু বললেন না। কিন্তু ইকরাম সাহেব শুরু করলেন ঘরে ঝগড়া বিবাদ। এক পর্যায়ে ওর নীরবতা দেখে আর কিছু বললেন না, বরং খুশি হলেন মেয়েদের বেশি পড়তে নেই, আর বেশি পড়লে মুখ বেড়ে যাবে। শাহানা বেগম অনেক বুঝিয়ে সব কথা বলে ওই মহিলাকে ইকরাম সাহেব থেকে দূর করেছেন। এতে শাহানা বেগমের ওপর অত্যাচার আরো বেড়ে গেছে। একদিন দুই বোন খালার বাসায় গিয়েছিল। এসে দেখে মা বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওরা দৌড়ে এসে মাথায় পানি দিয়ে ওনার জ্ঞান ফেরালো। জ্ঞান ফেরার পর উনি বললেন আজ একজন মহিলাকে নিয়ে আসছিলেন ইকরাম সাহেব। উনি এসব কি চলছে জিজ্ঞেস করায় ওনাকে মেরে অজ্ঞান করে ফেলেছেন। দুই বোনের ভেতর তাদের বাবার প্রতি ক্ষোভ ছিল, এবার তা আস্তে আস্তে ঘৃণায় পরিণত হলো। বাবা মানে তো একজন সম্মানী মানুষ, যাকে শ্রদ্ধা করা যায়, সম্মান করা যায়, যার ছায়ায় আশ্রয় নিয়ে ছেলেমেয়েরা বড় হয়। কিন্তু পরিণত বয়সের মেয়েদের সামনে নিজের চরিত্র উন্মোচন করা, ফষ্টি নষ্টি করা, মাকে মেরে অজ্ঞান করা, খারাপ ভাষায় গালি দেওয়া, এসব কোনো ছেলে মেয়ে তার বাবার কাছ থেকে আশা করবে না। তাসনিমও এখন কলেজে পড়ে। অনেক বছর থেকে ও এসব দেখছে, ও এখন সব বুঝে। তাসনিম মনে মনে সিদ্ধান্ত নিল আজ বাবার মুখোমুখি তাকে হতে হবে। জিজ্ঞেস করবে আর কতদিন এসব চলবে। তাসনিম সবসময় বাবার কথা মতো সবসময় চলে। নামাজ ইসলামের ধারের কাছেও থাকে না। স্মার্ট, সুন্দরী, কলেজের 8-10টা মেয়ে থেকে বেশি স্মার্ট আর মেধাবী। ছেলেরা সবসময় ওর পিছু পিছু ঘুরে, কিন্তু কখনো পাত্তা দেয়নি। বাবার আচরণের জন্য সব পুরুষদের ও একই ক্যাটাগরির ভাবে এবং মন থেকে ঘৃণা করে। তাই বাবা ওকে আদর করেন। ও যা চায় তাই পায়। অনেক রাত পর্যন্ত ও ইকরাম সাহেবের আসার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিল। মা বোন এসে অনুরোধ করেছে ঘুমানোর জন্য। বলেছে এসব বলে লাভ নেই, উল্টো ও ওনার দুশ্মন হয়ে যাবে। কিন্তু তাসনিম শুনেনি। রাত 2টার দিকে ইকরাম সাহেব ঘরে আসলেন মাতাল অবস্থায়। কোথায় ছিল আব্বু এত রাত পর্যন্ত? এই কথা শুনে ইকরাম সাহেব থমকে দাঁড়ালেন। কেন? তুমি এসব জিজ্ঞেস করা কতদিন থেকে শিখেছ? আর এত রাত পর্যন্ত জেগে আছো কেন? তুমি বাহিরে রাত কাটাতে পারলে আমি জেগে থাকতে পারি না? মুখ সামলে কথা বলে তাসনিম। মায়ের কাছ থেকে তর্ক করা শিখে গেছো, তাহলে তুমি যা করছো সেগুলো শিখবো আব্বু? তুমি আজ আম্মুকে মেরেছো কেন? ওনাকে অজ্ঞান করে ফেলে রেখে অন্য একজন মহিলাকে নিয়ে যেতে তোমার বিবেকে বাঁধলো না? না, বাঁধেনি। আর তুই কে এসব জিজ্ঞেস করার? খাইয়ে পড়িয়ে বড় করেছে কি মুখে মুখে তর্ক করার জন্য? আমি তর্ক করছি না আব্বু, জানতে চাচ্ছি এসব কি। আমাদের সামনে তুমি এসব করছো, আমরা কি দেখছি না? তো তোমাকে কিভাবে সম্মান করব? সমাজের মানুষ তোমার সম্পর্কে খারাপ বলে, আম্মু আড়ালে কাঁদে, এসব কি ঠিক? তুই আমাকে ঠিক বেঠিক শেখাতে আসবি? তুই আমাকে সমাজ শেখাতে আসবি? মায়ের মতো হয়ে গেছিস, মুখে মুখে তর্ক করা শিখে গেছিস বলে তিনি হাতে ওয়ার নিয়ে তাসনিমকে মারতে লাগলেন। তাসনিম রাগে একটা শব্দ করল না। মা বোন দরজার ওপাশে ছিল, দৌড়ে এসে ওকে ধরে নিয়ে গেল। ইকরাম সাহেব ক্লান্ত আর মাতাল অবস্থায় ছিলেন, তাই ওখানেই সোফায় এলিয়ে পড়লেন। কতবার না করেছি তোকে ওর সাথে কথা না বলার জন্য, শুনলি না। ওনার যদি বিবেক থাকতো তাহলে ওই কাজগুলো করতো না। তুই কেন কথা বলতে গেলি? তুই কি মনে করেছিস তোর কথা শুনবে? শাহানা বেগম কেঁদে কেঁদে এসব বলছিলেন আর তুলায় স্যাভলন লাগিয়ে কাটা জায়গা মুছে দিচ্ছিলেন। বড় বোনটা কিছু না বলে নীরবে কাঁদছিল। তাসনিমও চুপ হয়ে বসে আছে। রাগ, দুঃখ, অপমান সব একসাথে ওর মনে ঝড় তুলেছে। হঠাৎ উঠে তাসনিম ওর রুমে গেল। তারপর দরজা লাগিয়ে অনেকক্ষণ কাঁদল, কিন্তু মনটা হালকা হচ্ছে না।
আম্মু বেশি দুঃখ পেলে কি করে? মনে মনে ভাবল, হ্যাঁ নামাজ পড়ে, আল্লাহর দরবারে কাঁদে। ও এটা ভেবে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসলো। ও সবকিছু মায়ের কাছ থেকে শিখেছে, কিন্তু পড়া হয় না। হঠাৎ কখনো মায়ের কথায় শুক্রবারে নামাজ পড়ে, কোরআন পড়তে পারে, কিন্তু এতদিনে হয়তো ভুলে গেছে। আজ অনেকদিন পর সে মন থেকে তার রবের সামনে দাঁড়ালো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কাঁদলো। ওর মনে হলো আল্লাহই পৃথিবীতে একমাত্র আপনজন, যার কাছে মন খুলে সব বলা যায়, চাওয়া যায়। মনের ভিতর যেন অপূর্ব এক শান্তি বিরাজ করছে। এভাবেই তার রবের কাছে ফিরে আসা। এরপর থেকে তাসনিম ইসলামের ফরজ কোনগুলো জানার চেষ্টা করলো। কোরআনের তাফসির পড়া, পর্দা, মুমিনের কর্তব্য, এগুলো জানার চেষ্টা করলো। যতই জানছে ততই যেন ও ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। একদিন সকালবেলা তাসনিম তার আপুর রুমে গিয়ে বসলো। আম্মু এত মায়ের বকা খাওয়ার পরও কেন নামাজ ছাড়েনি? কেন আল্লাহর কাছে কাঁদে? আজ বুঝলাম। কেন? তুমি যে কারণে পড়া ছেড়েছ, বুঝিয়ে বল না। আল্লাহকে পাওয়ার জন্য। আমি চিন্তা করছি আপু, এতদিন তো মাথায় ওড়না দিয়ে গেছি, এখন থেকে বোরকা পরবো, আর আমি 5 ওয়াক্ত নামাজও পড়া শুরু করেছি। সত্যি বলছিস তাসনিম? আমার যে কি খুশি লাগছে। বড় বোনের চোখে পানি এসে গেল। তাহমিন বলল, দাঁড়া, আমি আম্মুকে নিয়ে আসি। শাহানা বেগম রান্নাঘরে কাজ করছিলেন। ও ছুটে গিয়ে শাহানা বেগমকে নিয়ে আসলো। সব শুনে তিনিও কেঁদে ফেললেন। তারপর চোখের পানি মুছে বললেন, আমি জানতাম একদিন তুই ঠিকই বুঝবি। আল্লাহর তার বান্দাকে যখন হেদায়েত করেন তখন একটা না একটা মাধ্যম করে দেন। তিনি যা চান তাই হয়। আমি যে তোদের জন্য আল্লাহর দরবারে কাঁদি রে। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তাসনিম মাকে নিয়ে সেদিনই মার্কেটে গেল। কালো বোরকা, সাথে মোজা, নেকআপ সহ সব কিনে নিয়ে আসলো, সাথে ইসলামিক অনেকগুলো বই। আর সেদিন থেকে শুরু হলো তাসনিমের কষ্টের জীবন, সংগ্রামী জীবন। তাসনিম বোরকা পরে না যাওয়ার জন্য এসব ধর্ম কর্ম পালন করলে মানুষ গোড়া বলবে, সোসাইটিতে কোনো দাম থাকবে না। এসব বুঝিয়ে যখন কাজ হলো না, তখন ইকরাম সাহেব তাসনিমকে মারলেন। ও ওসব ছাড়ার পাত্র নয়। আবার ওনাকে ছেড়েও দিল না। তাসনিম উল্টা বাবাকে বোঝাতে লাগলো, কিন্তু বিনিময়ে আরও অকথ্য নির্যাতন। তার মধ্যে তাহমিনের বিয়ের কথাও চলছে। তাসনিম জানে তাহমিন কেমন ছেলে চায়, কিন্তু ভয়ে আব্বুকে বলবে না। তাই ও সিদ্ধান্ত নিল আপুর মনের আশা পূরণ করতে ও সাহায্য করবে। তাসনিম তার আব্বুকে সাফ জানিয়ে দিল, বোন মৌলানা ছেলে চায়। ইকরাম সাহেব আরও বেঁকে বসলেন। তিনি বললেন, তাহলে তোমরা নিজেরা খুঁজে বিয়ের ব্যবস্থা করো, আমি কিচ্ছু জানি না। শাহানা বেগম চারিদিকে মানুষ লাগিয়ে বর খুঁজতে লাগলেন, কিন্তু ধার্মিক পরিবার ইকরাম সাহেবের এসব কার্যকলাপ শুনে সবাই বাহির থেকে চলে যায়। কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদের ডাক কবুল করেন। তাই হঠাৎ একদিন একটা ভালো বড় খানদানি ইসলামী পরিবার থেকে প্রস্তাব আসে। বর নিজে তাহমিনকে দেখতে আসে। পছন্দ হওয়ার পর সেদিনই তার পরিবারের সবাইকে এনে সুন্নতি নিয়মে বিয়ে সম্পন্ন হয়ে যায়। তাসনিম বোনকে ছাড়া আরও একা হয়ে যায়, কিন্তু একাকিত্ব তাকে আরও আল্লাহর সান্নিধ্যে এনে দেয়। কিন্তু ততই তার প্রতি পরীক্ষা বেড়ে যায়। আল্লাহ তার প্রিয় বান্দাবান্দিদের ইমানের পরীক্ষা করেন, তাদের ইমানি শক্তি বাড়িয়ে দেন। তাহমিনের বিয়ের পর ইকরাম সাহেব আরও উশৃঙ্খল হয়ে যান। বাড়িতে নিজের সাথে লোকদের আনা, পার্টি দেওয়া, হই হুল্লোর, এসব মাত্রা ছাড়িয়ে যায়। ও সবসময় এসবের প্রতিবাদ করত, বোঝানোর চেষ্টা করত, কিন্তু উল্টো তাসনিমের উপর নেমে আসতো নির্যাতন। কলেজে বোরকা পরে পর্দার সাথে যেত বলে অনেকে খালাম্মা বলে ক্রিটিসাইজ করত, অনেকে অনেক কিছু বলতো। বাবা বললেন, বোরকা ছাড়তে পারলে কলেজে যাও, না হলে পড়াশোনা বন্ধ। কিন্তু ও দমে যায়নি। একদিন ইকরাম সাহেব একজন মহিলা বান্ধবীর জন্মদিন উপলক্ষে ঘরে বিরাট বড় পার্টি দিলেন। সেই পার্টিতে সিন ক্রিয়েট করলো যে সবাই অনেক অপমানিত হয়ে চলে গেল। সেদিন ইকরাম সাহেব মা মেয়ে দুজনকে অনেক মারলেন এবং বললেন, যদি শাহানা বেগম এ বাড়িতে থাকতে চান তাহলে যেন তাসনিমের মতো অবাধ্য মেয়েকে ঘর থেকে বিদায় করেন। যত যাই হোক, মা বাবাকে ছেড়ে থাকতে পারবে না, আর ও এখানে থাকলে ইসলাম মানা বা মনে শান্তি মিলবে না। মাকেও বাবা শান্তিতে থাকতে দিবে না। ও কোনো আত্মীয়র বাড়িতে যেতে চায় না, কারো মুখাপেক্ষী ও হতে চায় না। তাই সেদিনই মাকে একটা চিঠি লিখে নিজের জমানো টাকা আর কিছু কাপড়, নিজের সার্টিফিকেট নিয়ে বেরিয়ে পড়ল অজানার পথে। আর এখন এসে আরেক অজানা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তাসনিম বোরকাটা খুলে হাত মুখ ধুয়ে উজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারপর দীর্ঘ সময় নিয়ে এশার নামাজ পড়ল। সাজেদা চৌধুরী এসে বসে বসে ওর নামাজ দেখছিলেন। উনিও মডার্ন পরিবারের মেয়ে ছিলেন, আসলেনও মডার্ন পরিবারে। নিজের ছেলেমেয়েরাও এমন হয়েছে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর কেন জানি মনে হচ্ছে পৃথিবী কিচ্ছু না। কই, তার স্বামীর তো এত কিছু আছে, কিন্তু কিছুই তো নিতে পারলেন না। কবরে কি গেল? নিজের আমল আর শরীরটা ছাড়া তো কিছুই তো গেল না, এমনকি আপনজনও যায়নি সাথে। তখন থেকে ইসলামের দিকে ঝুঁকে গেছেন, কিন্তু বাচ্চাদের বললে তো হাসাহাসি করবে, তাই তাদেরকে কিছু বলেননি। বড় ছেলে নম্র ভদ্র কিন্তু স্মার্ট, ব্যবসা, ঘোরাঘুরি আর বন্ধুদের নিয়ে মেতে আছে।
তারপর বড় মেয়ে হিমা শান্তশিষ্ট ও বোরকা ধার্মিকতা এসব দেখতে পারে না, কিন্তু ছেলেদের সাথে ঘোরা আড্ডা এসব ভালো লাগে না তার। ছোট মেয়ে সিমি হয়েছে তার বিপরীত। টপস, জিন্স, ছেলে বন্ধু, আড্ডা, পার্টি এসবই তার জীবন। সেজন্য তাসনিমকে দেখেই তার মেজাজের 12টা বেজেছে। সাজিদা চৌধুরী তাসনিমের নামাজ দেখছিলেন আর এসব ভাবছিলেন। তাসনিম যে কখন নামাজ শেষ করে ওনার পাশে এসে বসেছে টের পাননি। তাসনিম অনেকক্ষণ ওনার দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে খালা? চমকে উঠে সাজিদা চৌধুরী বললেন, না মা কিছু না, চলো খাবে, তোমার রুমও রেডি করে ফেলেছি। দেরি হচ্ছে দেখে আসলাম তোমাকে নিতে, তুমি নামাজ পড়ছো দেখে বসেছিলাম। তারপর তাকে নিয়ে এসে খেতে বসলেন। হিমা আর সিমিও বসা ছিল খাওয়ার টেবিলে। তাসনিমকে দেখে সিমি উঠে বলল, একে এখানে নিয়ে এসেছো কেন মাম্মি? কেন ও আমাদের সাথে খাবে? কি সমস্যা? কোনো গেও খ্যাতমার্কা মেয়ের সাথে আমি খাবো না বলে সিমি প্লেট নিয়ে তার রুমে চলে গেল। তাসনিম এসব দেখে বলল, খালা আমি বরং রুমে চলে যাই, ওকে এখানে এসে খাওয়ার জন্য ডাকুন। তুমি কোনো চিন্তা করো না তো, চুপচাপ বসে খাও, ওর ব্যাপারটা আমি দেখব। তাসনিম আর কিছু বলল না, চুপচাপ খেতে লাগলো। হিমাও ওকে দেখে কোনো রিয়েক্ট করলো না। সাজিদা চৌধুরী ওকে রুমে নিয়ে আসলেন, তার পাশে বসে বললেন, এবার বলো মা, কি সমস্যা তোমার, কেন বাড়ি ছাড়তে বাধ্য হলে? তাসনিম ওনাকে সব কিছু বলল। উনি শুনে গম্ভীর হয়ে বসে আছেন। কোনো স্বামী, কোনো বাবা এমন হয়? নিজের স্ত্রী কন্যাদের সাথে এরকম আচরণ? নিজের পাপ কাজে বাধা দিচ্ছিল বলে মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়? এমন সোনার টুকরা মেয়ে পেয়েও যে বাবা খুশি হয় না, আল্লাহ জানেন সে কতটা পাষণ্ড হতে পারে। তাসনিম কাঁদছিল আর বলছিল, জানি না আমার আম্মু কেমন আছে। আম্মুকে যদি একা পেয়ে আব্বু আরো টর্চার করেন তাহলে কি হবে? আম্মু তো আব্বুকে রেখে কোথাও যাবেন না, চিন্তা করো না মা, তোমার আম্মুর কিচ্ছু হবে না, আল্লাহ আছেন ওনার সাথে। এখন তুমি বিশ্রাম নাও, কাল তোমার আম্মুকে ফোন দিয়ে বলবে তুমি ভালো আছো, নিরাপদে আরেক মায়ের হেফাজতে আছো, উনি যেন চিন্তা না করেন বলে উনি তাসনিমের পিঠে হাত রাখলেন। তাসনিম আহ শব্দ করলেন। কি হয়েছে মা, তুমি কি কোথাও আঘাত পেয়েছো? দেখি তোমার পিঠ। না খালা, ও কিছু না, আসার সময় দরজায় ধাক্কা খেয়েছিলাম। না না, দেখাও আমি দেখি, আমি তোমার মায়ের মতো, আমি দেখলে কোনো গুনাহ হবে না। তাসনিম আর কিছু বলতে পারল না। উনি জামার চেইন খুলে দেখেন পিঠে মায়ের দাগ, ঘা হয়ে দগদগ করছে। উনি চোখের পানি ধরে রাখতে পারলেন না, মুখ থেকে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি তাকে উচিত শিক্ষা দিও। না না খালা, শত হলে উনি আমার আব্বু, আমাকে শাসন করার অধিকার রাখেন, এসব বলবেন না। শাসন? শাসন এভাবে করে? তার উপর বড় একটা মেয়েকে এভাবে মারে? ওরা কি মানুষ? আমি কিছু মনে করিনি খালা, শুধু কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আব্বুকে হেদায়েত দেন। সত্যি মা, খুব দেখতে ইচ্ছে করছে এমন গর্ভধারিণী মাকে যিনি এরকম সুসন্তান জন্ম দিয়েছেন। উনি একথা বলে রুম থেকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর ঔষধ নিয়ে এসে তাসনিমের পিঠে লাগিয়ে দিলেন। এমন সময় কলিং বেল শোনা গেল। তুমি আরাম করো মা, হাসান এসে গেছে, আমি যাই বলে তিনি চলে গেলেন। তাসনিমও সারাদিনের জার্নির জন্য বিছানায় গা এলিয়ে দিল। কিসের যেন আওয়াজ হচ্ছে। তাসনিম লাফ দিয়ে বিছানায় উঠে বসলো। লাইট জ্বেলে দেখে রাত 3টা। এত রাতে কিসের শব্দ? ও ভয়ে ভয়ে রুমের দরজা খুলল। এক পাশের বেলকনি থেকে কথার আওয়াজ আসছে। ও ধীর পায়ে বেলকনির দিকে গেল। আমি পারবো না শ্যাম, আমার পক্ষে তা সম্ভব নয়, তোমাকে পারতে হবে, না হলে তোমার ভাই আর মাকে সব বলে দেবো আমি। কি বলবে তুমি? কি বলবে বলো, যাও বলে দাও, দেখি কি করতে পারো। আমি তোমার মান সম্মান নষ্ট করব, রাস্তা থেকে ধরিয়ে নিব। জানো না তো আমাকে, তোমার নয় তোমার মা আর ভাইয়ের ইজ্জত নিয়ে যখন খেলবো তখন বুঝবে মজা। প্লিজ শ্যাম, তুমি তা করতে পারো না। তুমি না বললে আমাকে ভালোবাসো, এটা তোমার ভালোবাসা? আমার কথা মতো চললে তোমাকে ভালোবাসবো, না হলে নয়। স্যাম, আমাকে 15 দিন সময় দাও, আমি 15 দিনের ভেতর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আগামী 22 তারিখ সেটা আমার চাই, মনে থাকে যেন। আর হ্যাঁ, এখন আমাকে তোমার। এর মধ্যেই হাঁচির শব্দ শোনা গেল। তাসনিম এতক্ষণ থেকে আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিল। মনে হচ্ছে সিমি কারোর সাথে কথা বলছে। এমন সময় নাক দিয়ে মশা ঢুকলো আর ও না চাইতেও এত জোরে হাঁচি আসলো, আর ছেলেটাও কথা থামিয়ে দৌড় দিল। গ্রিলের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল ছেলেটা, আর সিমি এ পাশে দাঁড়ানো। সিমি মা মনে করে ভয়ে ভয়ে সামনে এসে তাসনিমকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। পরের বাড়ি এসে থাকছো তো থাকছো, এসেই গোয়েন্দাগিরি শুরু করেছ? লজ্জা করে না পরের বাড়ি থাকতে? দেখো সিমি, এত রাতে শব্দ শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কিসের শব্দ? দেখতে আসছি তাই। আমি তোমাদের কোনো বিষয় দেখতে আসিনি। তুমি কি এ বাড়ির পাহারাদার যে দেখতে আসছো? তোমার এত বড় সাহস যে তুমি আমাকে তুমি করে বলো? তুমি আমার ছোট বোনের মতো, তাই তুমি করে বলছি। আর একা এভাবে এত রাতে একটা পরপুরুষের সাথে কথা বলা বা দেখা করা উচিত নয়। হায় রে আমার সতী রে, এত যদি সতী কন্যা তো একা একা বাড়ি থেকে বেরিয়ে আসছো কেন? আর আমাকে উপদেশ দিতে এসো না। উপদেশ নয় সিমি, কখন কোন বিপদে পড়বে তখন কে রক্ষা করবে তোমায়, বোঝার চেষ্টা করো তুমি। যদি বেশি কথা বলো আমি চিৎকার করব আর বলবো তুমি আমার রুমে চুরি করতে এসেছো। আর হ্যাঁ, আমাদের কথা যদি শুনে থাকো খবরদার কাউকে বলবে না, না হলে কিভাবে তোমাকে অপমান করব নিজেই বুঝবে না।
বলে সিমি তার রুমে চলে গেল। মেয়েটা বোঝার চেষ্টা করছে না কত বড় বিপদে পড়তে যাচ্ছে। এই ভেবে তাসনিমও দীর্ঘশ্বাস ছেড়ে তার রুমে চলে গেল। ফজর নামাজ পড়ে তাসনিম বসে বসে ভাবছিল, ছেলেটাকে শুধু নামটা শুনলাম স্যাম, কি দেওয়ার কথা বলল? এরকম ছেলেকে সিমি ভালোবাসে? ওকে ওই ছেলের ফাঁদ থেকে যেভাবেই হোক রক্ষা করতে হবে। মা, তাসনিম কি করছো? বলে সাজেদা চৌধুরী হাতে নাস্তা নিয়ে রুমে এসে ঢুকলেন, মুখখানা হাসি হাসি। কিছু না খালা, নামাজ শেষ করে জায়নামাজে বসে আছি। আমার জায়নামাজে বসে থাকতে ভালো লাগে। ওহ, খুব ভালো, এসো একসাথে নাস্তা করি। তোমার সাথে আমার কিছু কথা আছে। তার আগে একটা কথা জানতে চাচ্ছি খালা। কি কথা মা, বলো। আপনি কি নামাজ পড়েন না? আপনি এত ভালো মানুষ আর পরিবার এত মডার্ন, কেন খালা? সাজিদা চৌধুরী তাসনিমকে সবকিছু বললেন। তারপর বললেন, নামাজ এখন পড়ি মা, কিন্তু অনেক সময় বিভিন্ন প্রয়োজন বা কাজে থাকলে পড়া হয় না। সব বুঝলাম খালা, কিন্তু ইসলামের নামাজ আগে, তারপর কাজ। আল্লাহ তো তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। এক ওয়াক্ত নামাজ কাজা হওয়ার কারণে আমাদের কঠোর শাস্তি ভোগ করতে হবে। তাছাড়া মুমিনের প্রথম কর্তব্য নামাজ আদায় করা। ঠিক আছে মা, আজ থেকে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। এখন তুমি এসে গেছো না, সব ঠিক করে ফেলবে। বুঝলাম না খালা, কি বলছেন? মা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি না করবে না বলো? আমার কাছে কি এমন আছে খালা? আমি তো নিঃস্ব, কিছুই নেই। মা বাবাও পাশে নেই। না মা, কে বলেছে কিছু নেই? তোমার কাছে যা আছে তার সবার মাঝে নেই। তুমি ধার্মিক, চরিত্রবান, এর চেয়ে বড় সম্পদ আর কি আছে? খালা, এসব সবাই বোঝে না। আল্লাহ যাদের বুঝ দান করেছেন তারা ঠিকই বুঝবে। এখন আমাকে ওয়াদা করো, আমাকে ফিরিয়ে দেবে না? বলুন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমি তোমাকে আমার ঘরের বউ বানাতে চাই। আমার ছেলের সাথে কথা বলছি, তুমি না করো না মা। কিন্তু খালা, আপনার ছেলে তো। তুমি ঠিক করবে মা, এ ঘরে সবার জন্য তোমার প্রয়োজন আছে। তুমি আর না করো না মা। তাসনিম ভাবলো, যিনি বিপদে আশ্রয় দিয়েছেন, মেয়ের মতো স্নেহ করছেন, এখন আবার তাকে এ বাড়ির বউয়ের মর্যাদা দিতে চাইছেন, তাকে কিভাবে না করবে? তার উপর এদের সবাইকে দিনের পথে দেওয়া দরকার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সিমির বিষয়। ও কার সাথে কথা বলছে, কি দিতে চায়। আর ওই ছেলে সে জিনিসটা পেলেও সিমিকে ছাড়বে না। সিমিকে বাঁচাতে হলে তাকে এখানে থাকতে হবে। ও আর কিছু না বলে নিজের তাকদীর মেনে রাজি হয়ে গেল। সাজেদা চৌধুরীকে বলল, আমার একটা শর্ত আছে খালা। কি শর্ত মা? আপনি বেশি বড় করে অনুষ্ঠান করবেন না, আর আমি বিয়ের দিনও পর্দা রক্ষা করে থাকব। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তাহলে আমি আম্মুকে একটা ফোন করে জানাই। তাসনিম তার মাকে ফোন করে সব জানালো। শাহানা বেগম মেয়ের জন্য খাওয়া দাওয়া বাদ দিয়ে বিছানায় পড়ে আছেন। আজ মেয়ের ফোন এবং বিয়ের সুখবর শুনে এত খুশি হলেন যে ওনার অসুখ অর্ধেক কমে গেল। এক সপ্তাহের ভিতরে অনাড়ম্বরভাবে তাসনিম আর হাসানের বিয়ে হয়ে গেল। আজ তাসনিমের বিয়ের প্রথম রাত, যা প্রত্যেক মেয়ের জীবনে একটা স্বপ্ন হয়ে থাকে। ও বাসর ঘরে বসে আছে 3 ঘন্টা হলো। সেই রাত 9টা থেকে বসে আছে, কিন্তু বরের কোনো খবর নেই। হঠাৎ দরজা খুলে হাসান ঘরে ঢুকলো। তাসনিম দেখলো সুদর্শন স্মার্ট একটা ছেলে এসে রুমে ঢুকলো। ইনি মনে হয় মিস্টার হাসান, বর্তমানে আমার স্বামী। মনে মনে ভাবলো তাসনিম। তারপর ও উঠে গিয়ে হাসানকে সালাম করলো। হাসান কিছু বলল না, দরজা লাগিয়ে ফ্রেশ হয়ে এসে সোফায় বসলো। তারপর তাসনিমকে বলল, দাঁড়িয়ে কেন, আপনি বিছানায় গিয়ে বসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তাসনিম মাথা নিচু করে নীরবে গিয়ে বিছানায় বসলো। দেখেন, আজকে আমাদের বাসরাত, কিন্তু তা স্রেফ বাড়ির মানুষ জানবে। এই 4 দেয়ালের ভেতরে কেউ জানবে না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি। তাসনিমের চোখ দিয়ে পানি পড়ছিল। ও আস্তে করে এই কথা বলল, আপনি আমার মাম্মির পছন্দ, আমার নয়। তাছাড়া আপনিও আমাকে দেখেননি, আমিও আপনাকে আজকের আগে দেখিনি। আর আমার বোনেরা আপনার সম্পর্কে অনেক কিছু বলেছে। যাক, এসব কোনো বিষয় নয়। মাম্মির মন রক্ষার জন্য আমি রাজি হয়েছি। সো আমার জন্য আপনি শুধু কাগজের বউ, আমার নয়। আপনি এসব কি বলছেন? আপনি আগে বলতে পারতেন, তাহলে এমন হতো না। বলে তাসনিম হাসানের মুখের দিকে তাকালো। এতক্ষণ থেকে হাসান ওর সাথে কথা বলছিল, কিন্তু অন্যদিকে তাকিয়ে। এই কথা শুনে হাসান ও তাসনিমের দিকে তাকালো আর চমকে উঠল। এত সুন্দর কোনো মেয়ে হতে পারে? মনে হচ্ছে অন্ধকারে চাঁদ দেখা দিয়েছে। কি নিষ্পাপ চেহারা! হাসান কোনো মেয়েকে এর আগে এত সুন্দরী দেখেনি, যদিও তার মেয়ে বন্ধু কম। ও হা করে তাকিয়ে রইল। না, এই মেয়ে খারাপ হতে পারে না। এসব কিছু এই মেয়েকে মানায় না, ভাবতে লাগলো। তার মানে কি তার বোনেরা মিথ্যে বলেছে? সিমি বিয়ে ভাঙার জন্য হিমাকে জোর করে নিয়ে এসে ভাইকে তাসনিম সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে। তাসনিম বাবাকে অপমান করে বাড়ি থেকে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসেছে। রাস্তায় তার বয়ফ্রেন্ড তাসনিমের কাছ থেকে টাকা সোনা নিয়ে রাস্তায় রেখে গেছে। পরে তাদের মাম্মি নিয়ে এসে হাসানের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। হাসান এসব শুনে মেয়েকে দেখা তো দূরে থাক, মনের ভেতর ঘৃণা জমে গেছে। কিন্তু এখন তাসনিমকে দেখে তার ধারণা পাল্টে যাচ্ছে। না, মুখ দেখে মানুষ বিচার করা যায় না। ও আবার তাসনিমকে বলল, দেখেন, আপনি আমাকে জানেন না, আমিও না। আপনি আমার রুমে থাকুন, আমরা বন্ধুর মতোই থাকবো।
আগে দুইজনকে জানবো, তারপর যদি আমার মন আপনাকে চায় তখন আমি নিজেই আপনাকে স্ত্রীর মর্যাদা দেব। আর হ্যাঁ, আপনি এই রুমে যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আপনার কোনো বয়ফ্রেন্ডের সাথে দয়া করে কথা বলবেন না। আর আমাদের এখন যা কথা হয়েছে এসব আপনি মাম্মিকে বলবেন না। আমার বয়ফ্রেন্ড? আপনাকে এসব কে বলেছে? সিমি? হ্যাঁ, ও বলল একদিন রাতে নাকি আপনি কথা বলছিলেন, ও দেখেছে। তাসনিম যা বুঝার বুঝে গেল, আর কিছু বলল না। আমার কথা শুনবেন তো? এখন থেকে আপনি আমার স্বামী, আমার সব। আপনার কথা অবশ্যই শুনবো। দয়া করে স্বামী স্বামী করবেন না। এখন আপনি ঘুমান, আমি সোফাতেই আজ থেকে ঘুমাবো। না না, আপনি বিছানায় আসুন, এটা আপনার রুম, আমি সোফায় ঘুমাতে পারবো। এখন আর কোনো কথা নয়, ঘুমান, গুড নাইট বলে হাসান পাশ ফিরে শুয়ে পড়ল। তাসনিমও আর কিছুই বলল না, বিছানায় শুয়ে মনে মনে ভাবতে লাগলো, যাক, আর যাই হোক, উনি বোনদের চাইতে আলাদা, এতটা রূঢ় মেজাজের নয়, আর দেখে এতটা উড়নচণ্ডী ভাব মনে হয়নি। মেয়েদের সম্মান দিতে জানেন। কিন্তু সিমির কথা মনে পড়তে ভাবলো, কি করেছে সিমি? কি দেবে, কাকে দেবে? আজ 8 দিন হয়ে গেল, বলেছে 15 দিনের ভেতরে। আমাকে জানতে হবে, এসব খারাপ ছেলেদের খপ্পর থেকে সিমিকে বাঁচাতে হবে। ফজরের আজান হয়ে গেছে, কিন্তু ঘুম আর চোখে আসলো না। তাসনিম উঠে অজু করে এসে নামাজ পড়ল, তারপর তিলাওয়াতে বসলো। ওর সুমধুর তিলাওয়াত শুনে হাসানেরও ঘুম ভেঙে গেল। শুয়ে শুয়ে ও তিলাওয়াত শুনতে লাগলো। অনেকক্ষণ পরে জায়নামাজ থেকে উঠে দেখলো হাসান উঠে গেছে। ও হাসানের সামনে এসে এভাবে হিজাব ছাড়া কেমন সংকোচ লাগলো। তারপরও সংকোচ কাটিয়ে বলল, আসসালামু আলাইকুম, আমি মনে হয় আপনার ঘুমে ডিস্টার্ব করলাম। না না, ঠিক আছে, আমার ঘুম এমনিতেই ভেঙে গেছে। তাছাড়া আপনার কণ্ঠের তেলাওয়াত খুব ভালো লেগেছে। ছোটবেলা হুজুরের গলায় শুনেছিলাম, আর আজ আপনার গলায়। দরদ দিয়ে আল্লাহর কালাম পড়লে এমনিতেই সুন্দর হয়ে ওঠে তেলাওয়াত। লজ্জামাখা মুখে বলল তাসনিম। তারপর আবার বলল, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। তারপর বেরিয়ে আসলো। হাসানও উঠে বাথরুমে ঢুকলো। এরই ফাঁকে চুপিসারে সিমি গিয়ে তাদের রুমে ঢুকলো। তাসনিম রুমে এসে দেখলো হাসান কাপড় পরছে। ও মাথা নিচু করে চা নাস্তা রেখে বলল, আমি মায়ের রুমে নাস্তা দিতে যাচ্ছি। হাসান বুঝলো তাসনিম লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলল না। তাসনিম সাজিদা চৌধুরীকে নাস্তা দিয়ে ওনার পাশে বসলো। এ বাড়িতে ওর সবচেয়ে আপন হচ্ছেন সাজিদা চৌধুরী। আচ্ছা মা, হিমা সিমিকে আপনি কতটুকু বিশ্বাস করেন? অনেক। ওরা বড় হয়েছে, তাই নিজের মতো চলছে, কিন্তু আমি জানি ওরা এমন কিছু করবে না। ওহ আচ্ছা, কেউ কি রাত করে বাড়ি ফিরে? হিমা সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসে। সিমির মাঝে মাঝে রাত হয়, ও তো ডাক্তারি পড়ছে, অনেক সময় প্রাইভেট কোচিং, এগুলোতে লেট হয়। মা, তোমাকে আমি তাদের চেয়ে বিশ্বাস করি, ভালোবাসি। তুমি কি আমার ছেলে মেয়েদের দিনের পথে নিয়ে আসতে পারো না? মা, তুমি এই কাজটা করো, বলে ওর হাত ধরলেন। আপনি চিন্তা করবেন না মা, এটা আমার দায়িত্ব। ও মনে মনে ভাবলো, সিমি কেন রাত করে বাড়ি ফিরে আমাকে জানতে হবে। আচ্ছা যাও মা, তুমি রুমে যাও, হাসান তোমাকে খুঁজতে পারে। তাসনিম কিছু না বলে রুমে চলে আসলো। হাসান বেলকনিতে বসে ল্যাপটপে তার বিজনেসের কাজ করছে। তাসনিম রুমটা গুছিয়ে গোসল করে ফ্রেশ হয়ে এসে দেখলো হাসান বাইরে চলে গেছে। ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ রাখা, ও গিয়ে কাগজটা নিয়ে পড়লো। জরুরি কাজে বাইরে যাচ্ছি, আর সাথে আপনার সমস্যা হয় দেখে রুমের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আনতে যাচ্ছি। আপনার কি কি জিনিস লাগবে আজ থেকে একটা প্যাডে লিখে দেবেন। মনের অজান্তে মুখে একটা শুকনো হাসি দেখা দিল তাসনিমের মুখে। যে প্রয়োজন সেই পাশে নাই, আর আমার প্রয়োজন। হঠাৎ বাইরে আনন্দ ধ্বনি শুনে তাসনিম বেরিয়ে এসে দেখে অনেক সুন্দরী একটা মেয়ে টপস জিন্স পরে এসেছে। হিমা তাসনিমকে দেখে বলল, আসেন ভাবি, পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের ফুফাতো বোন রিহানা। আমরা দুই বোন ওনাকে ভাইয়ার জন্য পছন্দ করেছিলাম, মাঝখানে আপনি। হিমা, এসব কি বলছো তুমি? সাজিদা চৌধুরী এসে বললেন। তারপর তাসনিমকে ডেকে এনে পরিচয় করিয়ে দিলেন। রিহানা তাসনিমের সৌন্দর্য দেখে হিংসান্বিত হয়ে গেল। সৌন্দর্য আর আভিজাত্য যেন তাসনিমের চোখ মুখ ফুটে বের হচ্ছে। একে এ বাড়ি থেকে বিদায় করতে হবে, মনে মনে রিহানা এটাই ভাবছে। তাসনিম ওকে হাত ধরে এনে বসালো। তারপর বলল, আপনি বসুন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি। তাসনিম যাওয়ার পর সিমি রিহানার কানে কানে বলল, যেভাবেই হোক ওকে বাড়ি থেকে বিদায় করতে হবে আপু। হাসান দুপুরের আগে বাড়ি ফিরে আসলো। রুমে এসে পর্দা টানালো যাতে সে বা তাসনিম কাপড় চেঞ্জ করতে পারে। তাসনিমের জন্য ফোন, তার পক্ষ থেকে কিছু দেওয়া হয়নি, তাই একটা শাড়ি গিফট করলো তাসনিমকে। সবাই একসাথে দুপুরের খাওয়া শেষ করলো। রুমে গিয়ে হাসান ওয়ার্ড্রপ খুলে অবাক হয়ে গেল। যেখানে কাল রাতে নিয়ে আসা 5 লক্ষ টাকা রেখেছিল, সেখানে ব্রিফকেস সহ টাকা নেই। ও তাসনিমকে জিজ্ঞেস করলো, কিছু মনে করবেন না, আপনি কি ওয়ার্ড্রপ খুলেছিলেন? জি না, আমি কেন খুলবো? সকালে নাস্তা নিয়ে রুমে এসে দেখেছি দরজা খোলা। কেন, কি হয়েছে? না কিছু না, আমি মাম্মির রুমে যাচ্ছি। একটু পরে সবাই ড্রয়িং রুমে আসলো। সাজিদা চৌধুরী জিজ্ঞেস করলেন, সিমি, হিমা, তোমরা কেউ কি নিয়েছো? বলে দাও। হিমা জিজ্ঞেস করলো, কিসের কথা বলছো মাম্মি? হাসানের ওয়ার্ড্রপে 5 লক্ষ টাকা ছিল, সকাল থেকে পাচ্ছে না। সিমি বলল, কে আর নেবে? চোরনি একটা ঘরে জায়গা দিয়েছ, সে রুমে ছিল, সে নিয়েছে।
সিমি! সাজেদা চৌধুরী রাগে সিমিকে চর বসিয়ে দিলেন। ভাইয়া আর কেউ না, ওই তাসনিম তোমার ঘর থেকে টাকা চুরি করে তার বয়ফ্রেন্ডকে দিয়েছে। ওকে তোমরা কেউ জিজ্ঞেস করছো না। হাসান বলল, তুমি প্রমাণ দিতে পারবে সে নিয়েছে? তোমার রুম থেকে আর কে নেবে? সবাই একটা চোরনির জন্য আমাকে মারলে বলে কেঁদে কেঁদে তার রুমে চলে গেল। তাসনিম এসব শুনে অবাক হয়ে বসে আছে। সে সকালবেলা এজন্য সিমিকে তার রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। ও তাহলে শ্যামকে টাকা দেওয়ার কথাই বলছিল। ও চাইলে এখন এসব বলতে পারে, কিন্তু কেউ বিশ্বাস করবে না। তাছাড়া সিমি ব্ল্যাকমেলের শিকার, তাই তাকেও কিছু বলল না। হিমা তাসনিমকে জিজ্ঞেস করলো, ভাবি তুমি কি দেখেছ? এই কয়দিনে হিমা তাসনিমকে পর্যবেক্ষণ করে মনের ভেতর এক ধরনের সম্মান অনুভব করে, তাই সে সিমির মতো খারাপ আচরণ করে না। আমার আল্লাহ জানেন বলে সবার দিকে অশ্রু ভরা চোখে তাকিয়ে রুমে চলে গেল। হাসান কেন জানি তাসনিমের কথা বিশ্বাস করলো। সেও তাসনিমের পিছু পিছু রুমে এসে ঢুকলো। তাসনিম বিছানায় শুয়ে কাঁদছিল। আজ পর্যন্ত সে চুরি তো দূরের কথা, নিজের বাড়ির জিনিসও মাকে না বলে সরায়নি, আর আজ চোর উপাধি পেল। সে কাউকে কিছু বলতেও পারছে না। হাসান ওকে ডাকলো, তাসনিম। হাসানের মুখে তাসনিম ডাক শুনে তাসনিম চমকে উঠল। আমি জানি তুমি কিছু লুকাচ্ছ, আমি এও জানি টাকা তুমি সরাওনি। আমাকে বলো কি হয়েছে? হাসানের তুমি উচ্চারণ আর বিশ্বাসের কথা শুনে তাসনিম উঠে বসলো। তারপর বলল, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে বলতে পারি। মাকে বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ভুল বুঝতে পারেন, তাই বলিনি। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তাসনিম প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সব বলল, আপনি প্লিজ সিমিকে কিছু বলবেন না। ওই ছেলের খপ্পর থেকে আমাদের সিমিকে বাঁচাতে হবে। আর আমার ধারণা সিমি আজই টাকা নিয়ে ওই শ্যামকে দিতে যাবে। তাহলে এখন কি করব? সিমি কোথায় যাবে জানি না, কিন্তু আমি সিমিকে আজ রাতে অনুসরণ করব, দেখি কোথায় যায়। আর আপনি ফোনে যোগাযোগ রেখে পুলিশ নিয়ে পেছনে আসবেন। তোমার ফোন নাম্বার আমার কাছে তো নেই, নাম্বারটা দাও। হাসান ওর ফোন নেই জেনেও এই কথা জিজ্ঞেস করলো। আজ সকালে হাসান রেডি হয়ে মায়ের ঘরে গিয়ে তাসনিম সম্পর্কে জিজ্ঞেস করায় সাজেদা চৌধুরী তাকে সবকিছু বললেন। তাই সে সময় হাসান বিশ্বাস করতে পারেনি তাসনিম চুরি করেছে। তাসনিম এবার লজ্জা পেয়ে বলল, আমার তো ফোন নেই। কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য এই শাড়ি, ফোন, সিম সব নিয়ে এসেছি। তাসনিম তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেখে বলল, দেখো বন্ধু হিসেবে তো এইটুকু করতে পারি, তাই না? সন্ধ্যার পর সিমি স্কুল ব্যাগ নিয়ে কোচিংয়ে যাচ্ছে বলে বেরিয়ে গেল। সবসময় স্টাইলিস্ট পার্স নেয়, আর আজ স্কুল ব্যাগ। হাসানের সন্দেহ আরও বেড়ে গেল। ও আগে থেকে গাড়ির ড্রাইভারকে বলে রেখেছে তাসনিমকে গাড়িতে রেখে এসেছে। সিমি বেরিয়ে যাওয়ার পর হাসানও বেরিয়ে পড়ল। তাসনিম গাড়ি থেকে দেখলো সিমি রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে একটা ট্যাক্সি ক্যাব এসে দাঁড়ালো। সিমি সেটায় উঠে বসতেই গাড়ি ছেড়ে দিল। ড্রাইভারও তাসনিমকে নিয়ে সিমিকে অনুসরণ করলো। হাসান পুলিশ স্টেশনে গিয়ে এসপিকে নিয়ে রওনা হলো তাসনিমের পিছে পিছে। তারা নামকরা ব্যবসায়ী বলে এলাকার সব মানুষের কাছে পরিচিত এবং সম্মানিত। হাসান তাসনিমের সাথে যোগাযোগ রেখে ওরা কোন দিকে যাচ্ছে জেনে নিচ্ছে। প্রায় 1 ঘন্টা চলার পরে একটা সুপার মার্কেটের বিপরীত দিকের বাসার সামনে ট্যাক্সি থামলো। সিমি নেমে বাসার ভিতরে ঢুকে গেল। সিমি ঢোকার 10 মিনিট পরে তাসনিম হাসানকে ফোন দিয়ে ঠিকানা বলে তাড়াতাড়ি আসার কথা বলে সেও ঢুকে গেল। বাসার ভিতরে ঢুকে একটা করিডোর পেল, অনেকগুলো রুম। কোন দিকে যাবে বুঝতে পারছে না তাসনিম, মনে মনে আল্লাহকে ডাকছে সিমির যেন কোনো ক্ষতি না হয়। হঠাৎ একটা কোণার দিকের রুম থেকে আওয়াজ আসলো। ও সেদিকে এগিয়ে গিয়ে জানালা দিয়ে যা দেখলো, ওর চক্ষু ছানা বড়া হয়ে গেল। সিমিকে 2টা ছেলে হাত পা বাঁধার চেষ্টা করছে, আর সিমি একটা ছেলেকে অনুনয় করছে, প্লিজ শ্যাম, আমাকে ছেড়ে দাও, তুমি যা বলেছো আমি এনে দিয়েছি, তুমি আমাকে যেতে দাও, প্রয়োজন আরও দেব। তুমি আমার সাথে এমন করো না, তোকে ছাড়বো তো শালি, এতদিন থেকে তোর পিছু কি এমনি ধরে আছি? আগে তোকে সবাই মিলে ভোগ করব, সেটা ভিডিওতে ধারণ করব, তারপর তোর কাছ থেকে শুধু টাকা আর টাকা আদায় করব। দেখো শ্যাম, তুমি আমার ভাইকে চেনো না, তোমাকে ছাড়বে না আমার ভাই, আমাকে যেতে দাও। তুই তো টাকার খনি, এমনি দিবি না টাকা, তাই ভিডিও করে রাখবো যাতে কাউকে বলতেও না পারিস, টাকাও এনে দিস। আমি তোকে চিনতে ভুল করেছি, তুই তো একটা জানোয়ার। জানোয়ারের দেখেছিস কি? এই ড্রাগের সিরিঞ্জটা দে। ওকে ড্রাগ দিয়ে তাসনিম মেয়ে মানুষ ওখানে একা গিয়ে কি করবে? মনে প্রাণে আল্লাহর কাছে দোয়া করছে হাসান যেন চলে আসে। এমন সময় হাসান পুলিশদের নিয়ে রুমে ঢুকলো। তাসনিমও দৌড়ে গিয়ে সিমির বাঁধন খুলে দিল। সিমি ভয়ে কুকড়ে গিয়েছিল। তাসনিমকে দেখে ভাবি বলে জড়িয়ে ধরলো। তাসনিম ওকে বের করে নিয়ে আসলো গাড়িতে। ততক্ষণে ভেতরে এক দফা ঝগড়া হয়ে গেছে। শ্যাম পালিয়ে যেতে চেয়েছিল, হাসান ওকে ধরতে গেলে হাসানের মাথা ফাটিয়ে দিয়েছে শ্যাম, কিন্তু পালাতে পারল না। ওরা যখন বাইরে আসলো, হঠাৎ তাসনিমের চোখে পড়লো হাসানের কপাল বেয়ে রক্ত পড়ছে। ও গাড়ি থেকে নেমে দৌড়ে
হয়ে গেল হাসানের পাশে। আপনার কি হয়েছে? আপনার মাথায় রক্ত কেন? উদ্বিগ্ন হয়ে তাসনিম জিজ্ঞেস করলো। ও কিছু না, তুমি সিমিকে নিয়ে বাড়িতে যাও, আমি থানায় কেস ফাইল করে আসছি, পরে ওর সাথে আমার বোঝাপড়া হবে। ও এখন মানসিক প্রেশারে আছে, ওকে কিছু বলতে যাবেন না। আর আপনি ডাক্তারের কাছে চলুন, অনেক রক্ত পড়ছে। রক্ত আমার পড়ছে, যা বলছি শোনো, বেশি অধিকার খাটাতে এসো না, আমি ব্যান্ডেজ করে আসবো, বাড়িতে যাও। একটু কড়া হয়ে উত্তর দিল হাসান। তাসনিম আর কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে উঠল। ওরা বাড়ি ফিরে দেখলো সবাই ওদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছে। সাজিদা চৌধুরী তাসনিমকে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে বৌমা? তোমাকে সারা বাড়ি খুঁজে পাই না, আর সিমিকে সাথে নিয়ে এসেছো যে, ওকে কোথায় পেলে? সিমি কাউকে কিছু না বলে চুপচাপ তার রুমে চলে গেল। সেদিকে তাকিয়ে তাসনিম বলল, মা আমি আপনাকে একটু পরে সব বলছি, আমি আপনার রুমে আসছি, আপনি যান। তারপর সিমির রুমের দিকে দৌড় দিল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তাসনিমের দিকে। তাসনিম দৌড়ে গিয়ে সিমির রুমে ঢুকে দেখলো ও এক কোটা ঘুমের ঔষধ বের করেছে খাওয়ার জন্য। তাসনিম দরজা লাগিয়ে, কি করছো সিমি বলে এসে টান মেরে কৌটাটি নিল। দিয়ে দাও, আমি মরবো, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি ভাইয়া মাম্মির বদনাম করছি, আমি টাকা চুরি করেছি বলে সিমি কান্নায় ভেঙে পড়ল। তোমার কোনো দোষ নেই সিমি, ভুল মানুষেরই হতে পারে, তাই বলে আত্মহত্যা কোনো সমাধান নয়। আর কে বলেছে তুমি বদনাম করেছো? ওসব আমাদের মাঝে থাকবে, আর কেউ জানবে না। আমি তোমাকে চোর বানিয়েছি, নাম ধরে ডেকেছি, কত অপমান করেছি, তারপরও তুমি আমার ভালো চাও? কেন চাইবো না? তুমি আমার ছোট বোন, আর ছোটরা ভুল করতেই পারে, বড়দের মাফ করা উচিত। ভাবি বলে সিমি তাসনিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তুমি যা বলবে আমি তাই করবো ভাবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, সঠিকভাবে চলার উপদেশ দাও। আরে দূর পাগলি, আমি তো তোমাকে সেই কখন মাফ করে দিয়েছি, এখন কান্না থামাতো, না হলে কেউ বুঝে যাবে। তুমি কি করে জানলে আমি আজ টাকা নিয়ে যাচ্ছি? আমার বিপদ হতে পারে। আমি প্রথম দিন স্যামের সাথে তোমার কথা শুনে বুঝেছি কোথাও কোনো ঘাপলা আছে, আর এই ছেলে তোমাকে বিপদে ফেলবে, তাই তোমাকে সবসময় চোখে চোখে রাখতাম। আজ সকালেও আমি বুঝেছিলাম টাকাগুলো তুমি নিয়েছো। তুমি জেনেও কারো কাছে আমার নাম বলোনি। বলেছি তোমার ভাইয়াকে, তারপর ওনার মাধ্যমে তোমাকে ফলো করেছি। এখন বুঝলাম মাম্মি কেন তোমাকে রত্ন বলে। ভাবি তুমি বলো আমার কাছে কি চাও? আমি তোমার জন্য জানও দিয়ে দেব। জান দিতে হবে না, জাস্ট কিছু বইয়ের নাম বলবো, সেগুলো পড়বে আর সেই মতো চলার চেষ্টা করবে। করবে তো? অবশ্যই। তাহলে এখন রেস্ট নাও, আমি একটু পরে খাবার নিয়ে আসছি তোমার রুমে। আর খবরদার কোনো পাগলামো করবে না। সিমি চোখের পানি মুছে মাথাটা একটু কাত করলো। তাসনিম বেরিয়ে এসে সাজিদা চৌধুরী রুমে ঢুকলো। রিহান আর হিমাকে দেখে শাশুড়িকে বলল, মা আমি একা আপনার সাথে কথা বলতে চাই। এই কথা বলতে হিমা আর রিহানা মুখ ফুলিয়ে চলে গেল। কি হয়েছে বৌমা, বলবে কিছু? আমার তো টেনশন হচ্ছে। তাসনিম প্রথম থেকে আজ পর্যন্ত যা ঘটেছে সব বলল। সাজিদা চৌধুরী এসব শুনে হতবাক হয়ে গেলেন। এত কিছু হয়ে গেল আর আমাকে কিছু শোনাওনি? মা, শুনলে আপনি আমাকে বিশ্বাস করতেন না। আমি আজ আপনাকে জিজ্ঞেস করেছিলাম ওদের ব্যাপারে, আপনার অগাধ বিশ্বাস দেখে আর সাহস হয়নি। ওদের যতটুকু বিশ্বাস করি তার চেয়েও বেশি তোমাকে করি, আর তুমি বুঝতে পারলে না। মা, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি, আর এরকম হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনি এ সম্পর্কে সিমিকে আর কিছু জিজ্ঞেস করবেন না, আর দয়া করে রিহানা বা হিমাকেও কিছু বলবেন না। ওদের নাই বললাম। সিমিকে কেন জিজ্ঞেস করবো না? আমি জিজ্ঞেস করতে চাই, ওকে আমি এই শিক্ষা দিয়েছিলাম কি? মা, আমি ওকে বুঝিয়েছি আপনি শাসন করলে কিছু করে ফেলতে পারে। ও এখন মানসিকভাবে সুস্থ নয়। আমি যাই মা, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আসি। তাসনিম নিজের সাথে করে আনা ইসলামের ওপর সালাত, পর্দা এবং মুমিনের কর্তব্য এগুলোর ওপর লেখা কিছু বই আর খাবার নিয়ে সিমির রুমে ঢুকলো। সিমিকে নিজ হাতে খাইয়ে বুঝিয়ে বইগুলো টেবিলে রেখে বলল, এখন ঘুমাও, কাল সকালে ঘুম থেকে উঠে বইগুলো পড়বে। তারপর বেরিয়ে আসলো। তখন হাসানও চলে এসেছে। হাসানের মাথায় ব্যান্ডেজ দেখে দৌড়ে গিয়ে রিহানা হাসানকে জড়িয়ে ধরল। তোমার কি হয়েছে হাসান বলে, না কিছু না বলে হাসান তাসনিমের মুখের দিকে তাকালো। তাসনিম তাকে কিছু না বলতে ইশারা করলো। রিহানা বলল, চলো তোমাকে রুমে দিয়ে আসি। কি অবস্থা করেছো তুমি? না লাগবে না, আমি যেতে পারবো। আমি দিয়ে আসলে কি সমস্যা? রিহানা তাকে ধরে রুমের দিকে যেতে লাগলো। পেছন দিকে ফিরে তাসনিমের দিকে আর চোখে তাকালো। তাসনিম কিছু না বোঝার ভান করে কিচেনে গেল। সবার জন্য টেবিলে খাবার রেখে হাসানের জন্য খাবার নিয়ে রুমে গেল। ও যাওয়ার পরে রিহানা বলল, কি আর করা হাসান, আমি চলে যাচ্ছি বলে ওর কপালে একটা চুমু দিল। হাসান কিছু বলতে পারছে না, কারণ এখন তার বেহুশ অবস্থা, রক্ত ঝরে আর মারামারি করে। তারপর এত দৌড়াদৌড়ি করেও ক্লান্ত। রিহানা যাওয়ার পর তাসনিম দরজা লাগিয়ে হাসানের পাশে এসে বসলো। ওর অবস্থা খুবই খারাপ। পায়ের জুতো মোজা খুলে হাত পা মুছিয়ে দিয়ে গিয়ে গরম দুধ এনে খাওয়ালো। তারপর একটু ভালো হওয়ার পর ওকে খাওয়াতে গেলে হাসান বলল, লাগবে না, আমি খেতে পারবো, তুমিও ক্লান্ত, খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কিন্তু তাসনিম বা হাসান কারো চোখে ঘুম আসছে না। তাসনিম আজ হাসানকে জোর করে বিছানায় শুয়ে দিয়ে সে সোফায় শুয়েছে। এপাশ ওপাশ করতে করতে হাসান তাসনিমকে ডাক দিল। তাসনিম, আমার কথা শুনছো?
জি বলেন। জেগে আছো এখনো? সিমির সাথে কথা বলেছ? জি, আমি ওকে বুঝিয়েছি। ও বাড়িতে এসে আত্মহত্যা করার চেষ্টা করছিল। কি বলছো? বলে হাসান উঠে বসলো। জি বলে তাসনিমও উঠে গিয়ে লাইট অন করলো। তুমি আজ আমাদের কত বড় উপকার যে করলে, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব, এটা আমার দায়িত্ব। আমি তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম, তুমি কিচ্ছু মনে করো না। না, আমি কিচ্ছু মনে করিনি। এখন ঘুমান তো। ঘুমাবো। একটা কথা রাখবে? জি বলেন। কাল সকালে তুমি শাড়িটা পরবে, আমি যেটা আজ এনেছিলাম ওটা পরবে তো? তাসনিম হাসি মুখে বলল, অবশ্যই পরবো, এখন ঘুমান। তারপর লাইট অফ করে শুয়ে পড়ল। মনের ভেতর এক বুক আনন্দ, সন্তুষ্টি আর আল্লাহর শুকরিয়া নিয়ে ঘুমিয়ে পড়ল। ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে তাসনিম কিচেনে গেল নাস্তা বানাতে। সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রেখে রুমে গেল ফ্রেশ হয়ে হাসানকে ডাকতে। কিন্তু রুমে গিয়ে কোথাও শাড়িটি খুঁজে পেল না। তাই অন্য একটি শাড়ি পরে হাসানকে নিয়ে খাবার টেবিলে এলো। হাসান তাসনিমের পরনে অন্য শাড়ি দেখে কিছু বলল না, কিন্তু মন খারাপ হয়ে গেল। টেবিলে এসে দেখে রিহানা শাড়িটি পরে আছে। তুমি এ শাড়ি কেন পরেছো? হাসান ওকে জিজ্ঞেস করলো। কেন, সুন্দর লাগছে না আমায়? ভাবি দিল। বলল তার নাকি শাড়িটা পছন্দ হয়নি। ঠিক বলিনি হিমা? হ্যাঁ, খাবার মুখে নিয়ে হিমা বলল। ও কাল রাতের তাসনিমের আচরণ দেখে রেগে আছে, তাই মিথ্যাটা বলল। পছন্দ হয়নি আমাকে বলতে পারতে, অন্যকে বলার কি দরকার ছিল, বলে হাসান খেতে বসলো। রুমে আসার পর তাসনিম বলল, বিশ্বাস করেন আমি শাড়িটা খুঁজেই পাইনি। নাস্তা বানিয়ে এসে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তাই এটা পরেছি। আপনার দেওয়া প্রতিটি জিনিস আমার পছন্দের হবে। আমরা স্বামী স্ত্রী নই, বন্ধু। তাই আজ থেকে কোনো কথা লুকাবেন না, সব বলার চেষ্টা করবেন। আজ 15 দিন হয়ে গেল সিমি বাড়ি থেকে বের হয়নি, এমনকি তাসনিম ছাড়া কারোর সাথে কথাও বলেনি। তাসনিম তাকে বোঝানোর চেষ্টা করছে, দিনের পথে আনার চেষ্টা করছে। সিমিও নামাজ শুরু করেছে, এখনও পর্দা শুরু করেনি, তাই বাইরেও যায়নি। ইতিমধ্যে সাজেদা চৌধুরীও সিমি 5 ওয়াক্ত নামাজ পড়েন। সিমিকে ভাগে আনতে না পেরে হিমাকে বুঝিয়ে বুঝিয়ে রিহানা তার দলে রেখেছে, আর নানা রকম উল্টাপাল্টা করে হাসান আর তাসনিমের মধ্যে বিবাদ সৃষ্টি করতে চাইছে। একদিন ভোরবেলা তাসনিম কুরআন তেলাওয়াত করছিল, হাসান উঠে তা শুনছিল। প্রতিদিন হাসান ঘুম থেকে উঠে লুকিয়ে তাসনিমের তেলাওয়াত শোনে। তার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সুন্দর কণ্ঠ তাসনিমের। তাসনিমও বুঝে কিন্তু বলে না কিছু। সেদিন হাসানের জেগে থাকা দেখে তাসনিম বলল, আপনি নামাজ পড়া শুরু করেন না কেন? নামাজ পড়ে কি হবে, ফালতু সময় নষ্ট। আপনি কি ইসলাম বিশ্বাস করেন না? করি তো। এতে নামাজের কি সম্পর্ক? একজন মুসলিম হিসেবে তো নামাজ পড়া আপনার কর্তব্য। মনে প্রাণে আল্লাহকে মানলে নামাজ পড়তে হয় না, এমনিতে সব মুসলিম জান্নাতে যাবে। ভুল আপনার কথা। একজন মুসলিম হিসেবে আমাদের প্রথম কাজ এবং ফরজ বিষয় হিসেবে আগে ঈমান মানতে হবে, তারপর 5টি বিষয় ঈমান আনা এবং তা পরিপূর্ণভাবে মেনে চলা অবশ্য কর্তব্য। আরও অনেক বিষয় আছে যা না মানলে গুনাহগার এবং শাস্তি পেতে হবে। 5টি বিষয় কি কি? কালেমা অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ পালন করা এবং সামর্থ্য অনুযায়ী জাকাত আদায় করা। এভাবে প্রতিদিন তাদের আলোচনা চলতে থাকে। আর এদিকে রিহানা তাসনিমকে বাড়ি থেকে তাড়ানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। হাসান তাসনিমকে ফ্রেন্ড ভাবলেও তাসনিম তাকে মনে প্রাণে স্বামী হিসেবে মানে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কাঁদে আর স্বামীর জন্য হেদায়েত চায়। হাসানও সবসময় তাসনিমের সব কিছুতে খেয়াল রাখে। ওর ভালো লাগে তাসনিমের প্রতিটা কথা, প্রতিটা আচরণ। তাসনিমও কথায় কথায় দিন, ইসলাম, ঈমান, আখলাক সবকিছুর কথা বলার চেষ্টা করে। একদিন দুপুরবেলা তাসনিমের আম্মু এসে তাদের বাড়ি হাজির। তাসনিম তো পুরো অবাক। আম্মু, তুমি আমার বাড়ি চিনলে কেমনে? কেন, তোর শাশুড়ির সাথে তো আমার সবসময় কথা হয়, তুই যে নাম্বার দিয়েছিলি ওনার কাছ থেকে ঠিকানা নিয়েছি। ও আচ্ছা, তুমি যে হঠাৎ করে আমাকে না জানিয়ে আসলে, মন চাইলো তাই আসলাম। আর তোর ননদ নাকি কে একজন বলল আমি যেন আসি। কে বলেছে মা? কি জানি নাম, রিহানা নাকি কি যেন বলল। হো, তাসনিম চিন্তায় পড়ে গেল, কিছু একটা ঘাপলা আছে। না হলে রিহানা কেন তাকে আসতে বলবে? সাজেদা চৌধুরী বললেন, কথা বলার আওয়াজ শুনে কে এসেছে দেখতে আসলেন। শাহানা বেগম আর তাসনিম কথা বলছে দেখে কাছে এসে সালাম দিয়ে বললেন, নিশ্চয় বেয়ান সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি তো তাসনিমের শাশুড়ি, দেখেই বুঝে ফেলেছি। আসেন বেআইন, আপনাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছা। এমন মহৎ মানুষের দেখা পাবো আমি জীবনেও ভাবিনি। আপনি এত বলার পরও আসেননি। না না বেআইন, এমন করে বলবেন না। মহৎ তো আপনি, আমার মেয়েকে আশ্রয় সম্মান দিয়েছেন, তাকে আজ দেখতে আসলাম। সে তো আমার সৌভাগ্য। এমন মেয়েকে যে সম্মান দেবে না, সে তো মানুষ চিনতে ভুল করেছে। তারপর তাসনিমকে বললেন, কি বৌমা, নিজের আম্মুকে আপ্যায়ন করবে না? জি মা, যাচ্ছি। কিচেনে নাস্তা বানাতে বানাতে চিন্তা করলো রিহানা কেন আসতে বলল। নাস্তা খাওয়ার সময় শাহানা বেগম বললেন, তাসনিম, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আম্মু? আমি তোর সাথে একা কথা বলবো। ও
ওকে আম্মু, আমার রুমে চলো। শাহানা বেগম সাজিদা চৌধুরীকে বললেন, কিছু মনে করবেন না বিয়ান সাহেবা, মেয়ের সাথে আমাদের পরিবারের কিছু গোপন কথা আছে। সাজিদা চৌধুরী হাসি মুখে বললেন, তা তো থাকতেই পারে, আপনি মেয়ের রুমে যান, কিচ্ছু ভাববেন না। তাসনিম শাহানা বেগমকে রুমে নিয়ে জিজ্ঞেস করলো, কি কথা আম্মু? আর এতদিন আমার বলায় আসনি, আর আজ রিহানার কথা চলে আসলে, কি ব্যাপার? হাসানের সাথে নাকি তোর সম্পর্ক নাই? কে বললো এসব? তাসনিম অবাক হয়ে জিজ্ঞেস করলো। কেন, রিহানা বলল। তাছাড়া ওর সাথে নাকি হাসানের শারীরিক সম্পর্ক? নাউজুবিল্লাহ, আমার হাসান এরকম হতেই পারে না, তুমি ভুল শুনেছ আম্মু। ভুল? তাহলে ও এসব বলবে কেন? তোর সাথে কি হাসানের কোনো সম্পর্ক নেই? ও নাকি তোকে প্রতিদিন অত্যাচার করে, আর তার কারণ নাকি তুই পরপুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে গেছিস। একটু রাগে শাহানা বেগম এই কথা বললেন। আম্মু, তুমি তোমার মেয়েকে এতটা অবিশ্বাস করো? আমি এটা আশা করিনি, বলে তাসনিম কান্না শুরু করলো। অন্য একটা মেয়ে কেন এসব বলবে? তাহলে সত্যিটা বল, তুই এসে নাকি ঘরে অশান্তি শুরু করেছিস? আমি কি তোদের এই শিক্ষা দিচ্ছি? আম্মু প্লিজ এসব বলো না। তোমার মেয়ে ন্যায় পথে সত্য পথে থাকার কারণে যদি এসব শুনতে হয়, তাহলে কি তোমার মেয়ের দোষ? কারণ কি আগে বল। তাহলে বলছি শোনো, বলে তাসনিম প্রথম থেকে সব কিছু বলল। এসব শুনে শাহানা বেগম চুপ হয়ে গেলেন। আসসালামু আলাইকুম, আসতে পারি? দরজায় দাঁড়িয়ে সিমি জিজ্ঞেস করলো। হ্যাঁ, অবশ্যই আসতে পারো। আম্মু আমার ছোট ননদ, আলহামদুলিল্লাহ একে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছি। শাহানা বেগম এই কথা শুনে সিমিকে হাতে ধরে নিয়ে পাশে বসালেন। সিমির সাথে ওনার অনেক কথাবার্তা হলো। শাহানা বেগমকে তাসনিম তার আব্বুর কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, আগের মতোই, তবে কিছুটা নীরব হয়ে গেছেন। ঠিক হলো সাজিদা চৌধুরী এর রুমে থাকবেন। হিমা বেরিয়েও আসলো না, কথাও বলল না। সিমির পরিবর্তনে হিমা তাসনিমের ওপর আরও ক্ষেপে আছে। সন্ধ্যার দিকে দুই বেআইন ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন। এমন সময় রিহানা হাসানকে ধরে ধরে নিয়ে আসলো। হাসান তখন মাতাল হয়ে আবল তাবল বকছে। কি হয়েছে রিহানা? সাজিদা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কারণ এর আগে হাসান কখনো মদ ছুঁয়েও দেখেননি। দেখো না মামি, বারবার বারণ করেছি, এত প্যাগ খেও না। আমার কথা শুনলো না, এখন মাতাল হয়ে আছে, তাই ধরে ধরে নিয়ে আসছি। তাসনিম এগিয়ে আসলো হাসানকে ধরার জন্য। থাক থাক, আর লাগবে না, আমি নিয়ে যেতে পারবো, চলো ডার্লিং তোমাকে নিয়ে যাই, বলে রিহানা হাসানকে রুমে নিয়ে যেতে লাগলো। সাজিদা চৌধুরী রাগত সুরে বললেন, রিহানা কি করছো এসব, ছাড়ো ওকে। কিন্তু রিহানা শুনল না। পরদিন সকালে তাসনিম হাসানকে জিজ্ঞেস করলো, আপনি গতকাল এসব কি করলেন? কি করেছি আপনি জানেন না? না না তো। আমার আম্মু গতকাল এসেছেন, আর আপনি গতকালই মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি এসেছেন। কি বলছো এসব? কেন, রিহানা আপনাকে নিয়ে আসলো? ও বলল আপনি নাকি অফিসে বসে ইচ্ছামতো মদ খেয়েছেন। ভাগ্যিস ও অফিসে ছিল, তাই নিয়ে এসেছে। আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। ওই তো মনে হয় আমাকে কোনোভাবে খাইয়েছে, আমি তো জীবনে এসব খাইনি। প্লিজ যাবেন না, আমার কথা শুনেন, এখন কোনো সিন ক্রিয়েট করবেন না। আমার আম্মু এসেছেন, উনি যাওয়ার পর জিজ্ঞেস করবেন। আর আরেকটা কথা। কি কথা? আপনি কি কখনো রিহানা বা কাউকে আমাদের ব্যাপারে কিছু বলেছেন? না তো, কেন? ও আমার আম্মুকে এসব বলেছে। কি বলছো তুমি, দেখি তো, বলে হাসান উঠে তার ড্রয়ার চেক করলো, কিন্তু ডায়েরি পেল না। আশ্চর্য ব্যাপার, ডায়েরি গেল কোথায়? কেন, ডায়েরি দিয়ে কি করবেন? আরে আমার ডায়েরিতে সব লেখা ছিল। ও, এখন বুঝতে পারছি ব্যাপার। রিহানাই ডায়েরি সরিয়েছে আর আম্মুকে সব বলেছে। আজ রিহানাটার একটা বিহিত করে ছাড়বো আমি। না, এখন নয়, আগে চলুন, আম্মুর সাথে পরিচিত হবেন। যাচ্ছি, বাট একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম। জি বলেন। তুমি কি রাগ করেছো আমার কালকের আচরণে? বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি। ও বারবার আমাকে চা পানীয় এসব দিচ্ছিল, আমি বুঝতে পারছি, তাই আর রাগ করিনি। চলুন। দুজনে এসে শাহানা বেগমের সাথে কথা বলল। হাসানের সামনেও শাহানা বেগম পরিপূর্ণ পর্দা রক্ষা করলেন। আজ 2 দিন হলো। এই 2 দিনে যথাসম্ভব বেহায়ের মতো হাসানের সাথে রিহানা লেগে থাকলো। হাসানকে খাবার টেবিলে তাসনিম কিছু দিতে গেলে আমি দিচ্ছি বলে রিহানা এগিয়ে দিতে লাগলো। হাসানের প্রিয় খাবারগুলো বানিয়ে হাসানকে দিতে লাগলো। হাসানের পছন্দের কালারের শাড়িও পরতে লাগলো। হাসান মনে করলো হয়তো ভুল বুঝতে পেরে তার মন রক্ষা করার জন্য এমন করছে। তাসনিম মনে মনে কষ্ট পেলেও কিচ্ছু বলল না। একদিন সকালবেলায় সাজিদা চৌধুরী ওনার পার্স খুলে টাকা পেলেন না। উনি বাড়িতে মেহমান দেখে কিছু বললেন না। পরদিন আবার আলমারি খুলে গহনা পেলেন না। একটু পরে রিহানা বলল তার অস্ট্রেলিয়া থেকে আনা ডায়মন্ডের রিংটা পাচ্ছে না। তারপর বলল আমি সবার ব্যাগ সব কিছু সার্চ করব। কেউ না কেউ তো নিয়েছে, আর বাড়ির সদস্য ছাড়া তো আর কেউ নেয়নি। সাজিদা চৌধুরী আর বাধা দিলেন না, কারণ ওনার এত টাকা আর গহনা হারিয়েছে। খুঁজতে গিয়ে পাওয়া গেল শাহানা বেগমের পার্স ব্যাগের ভেতর। সবার সামনে রিহানা বলল, দেখেছো ফুপু, ছোট লোকদের এত সম্মান দিতে নেই, এরা সম্মান বোঝে না। ভালো মানুষের সুযোগ নিয়ে মা মেয়ে মিলে চুরি করছে। সাজিদা চৌধুরী কিছু বলতেও পারছেন না, কারণ রুমের চাবি তো ওনার রুমেই ছিল। আর শাহানা বেগমের সামনে উনি কতবার আলমারি খুলেছেন, চাবি কোথায় রাখছেন শাহানা বেগম দেখেছেন। কাকে আর বিশ্বাস করবেন দুনিয়াতে? হাসান বলল, রিহানা চুপ করো, তোমার জিনিস পেয়ে গেছো, আর কথা বলো না। আর সবাই রুমে যান।
রিহানা, এটা তুমি ঠিক করলে না। সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। তারপর শাহানা বেগমকে নিয়ে রুমে গিয়ে সবকিছু গুছিয়ে বিদায় দিল। যাবার সময় শাহানা বেগম একটা কথা বললেন না। তার পরদিন শোনা গেল তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। সবাই ওনাকে দেখতে গেল। কে এসব করলো এর একটা বিহিত করতে হবে। সিমি এটা ভাবছে, কারণ সিমি বুঝতে পারছে তার ভাবি কতটা ভালো। যে নিজের অপমান না বুঝে অন্যের জীবন বাঁচাতে চায়, সে মানুষটি আর তার জন্মদাত্রী কখনো খারাপ হতে পারে না। তাসনিমও আর আগের মতো কারোর সাথে কথা বলে না। কি ভাবলো আর কি হলো? চেয়েছিল তো সবাইকে ভালো করতে, কিন্তু উল্টো অপমান হলো। ও জানে সেদিনের অপমান আর সহ্য করতে পারেননি তিনি, তাই হার্ট অ্যাটাক করেছেন। হাসানও বিশ্বাস করেনি, কিন্তু উপযুক্ত প্রমাণও যে পায়নি, কি করবে? ও তাসনিমকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করছে। তাসনিমকে খুশি করার জন্য মাঝে মাঝে নামাজও পড়ে। কিছুদিন হলো একটা অপরিচিত নাম্বার থেকে তাসনিমের ফোনে মেসেজ আসছে। এটা সেটা বলছে, সিমির ছবি পাঠাচ্ছে আর বাজে বাজে কথা বলছে। কে করছে এসব তাসনিম কিছু ভেবে পাচ্ছে না, কিন্তু এসব নিয়ে হাসানের সাথে কথা বলতেও ইচ্ছে করছে না। একদিন দুপুরবেলা বারবার ফোন আসছে। তাসনিম রিসিভ করে জিজ্ঞেস করলো, কে? একটা ছেলে কণ্ঠ কথা বলল। সাথে সাথে তাসনিম ফোন কেটে দিল, কিন্তু বারবার বলছে, ফোন ধরুন, কথা আছে, না হয় সিমির খুব খারাপ হবে। কি আর করা, ফোন ধরতে বাধ্য হলো। কে কথা বলছেন? আমার কাছে কি চাই? সিমিকে বাঁচাতে চাইলে আমরা যা বলবো তা শুনবেন। সিমি আবার মরল কখন? বেশি চালাকি করবেন না, সিমির অনেক কিছু আমাদের কাছে আছে। যদি চান তা ভাইরাল না হোক, তাহলে আমরা যা বলবো তাই করতে হবে। কি আছে, কি করবেন করেন, আমার কি যায় আসে? আপনার অনেক কিছু যায় আসে, কারণ ওর ভিডিও আর ছবিগুলো যখন ভাইরাল হবে তখন প্রথমে আপনার স্বামীর সম্মান যাবে, তারপর আপনার মায়ের মতো শাশুড়িও মারা যাবেন। কি করতে হবে আমাকে বলুন। আজ রাত 1টার দিকে ওই সব জিনিস নিতে চাইলে 1 লক্ষ টাকা নিয়ে ঘরের বাইরে আসবেন। আর হ্যাঁ, কাউকে বললে আপনারই ইজ্জত যাবে। আমার কাছে তো টাকা নেই, গহনা আছে, দিলে হবে? হবে, মনে থাকে যেন, ঠিক 1টায়। তাসনিম মনে মনে ভাবছে এখন কি করবে, কাকে এসব কথা বলবে? কেউ তো বিশ্বাস করবে না। এদিকে সিমিকে বললে সিমি আবার কিছু করে বসতে পারে। রাত 1টা। আজ হাসানও কেন যে আসেনি বুঝলাম না। তাসনিম হিমাকে নিয়ে বাইরে আসলো। এখানে তো কোনো কাজ নেই, শুধু গহনা দেব আর প্রমাণগুলো নেব, এটাই মনে করেছে তাসনিম। কিন্তু তার জন্য যে কি ভয়াবহ বিপদ তৈরি করে রেখেছে রিহানা, তা জানতে পারেনি। তাসনিম বাইরে এসে লোকটার বলা সেই জায়গায় এসে দাঁড়ালো। হিমার কাছে ফোনটা রেখে এসেছে, কোনো প্রবলেম হলে যাতে পুলিশকে ফোন করতে পারে। হঠাৎ পেছন থেকে কেউ নাকে রুমাল চেপে ধরল। তাসনিম কিছু বলারও সময় পেল না। হিমা তো তখনই দরজা লাগিয়ে রুমে চলে গেছে। ও তাসনিমের ফোন থেকে সেই অপরিচিত নাম্বারে রিহানার কথা মতো একটা মেসেজ লিখল। তারপর ফোনটা হাসানের রুমে রেখে নিজ রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু ও তো জানে না ও যে নিজেদেরই ক্ষতি করছে। রাত 2টার দিকে হাসান বাড়ি ফিরল। ওর একটা জরুরি মিটিং ছিল, আর নিজেকে সন্দেহের বাইরে রাখার জন্য রিহানাও সেখানে উপস্থিত থাকলো। রিহানা কিছুদিন থেকে হাসানদের অফিসের কাজে যোগ দিয়েছে, যাতে সবসময় হাসানের পাশে পাশে থাকতে পারে। হাসান রুমে আসার পর তাসনিমকে না পেয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর বাথরুমে দেখে না পেয়ে বাইরে বেলকনিতে খুঁজলো। না পেয়ে মনে করলো হয়তো মায়ের কথা ভুলতে পারেনি, তাই মাম্মির রুমে ঘুমাতে গেছে। কিন্তু অন্য দিনের মতো টেবিলে খাবার নেই। ও তো আমি না খাওয়া পর্যন্ত ঘুমায় না। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হলো। হঠাৎ ড্রেসিং টেবিলে একটা কাগজ চাপা দেওয়া দেখে নিয়ে পড়ল। তোমাদের জন্য আমার আম্মু মারা গেছে, তোমাদের জন্য এত কিছু করার পরও আমাকে বিশ্বাস করোনি, আমাকে স্ত্রীর অধিকারও দাওনি, তাই আমি আমার পছন্দ মতো জায়গায় চলে গেলাম। তাসনিম, না, এটা তাসনিম লিখতে পারে না, এ তাসনিমের লেখা নয়। ও আমাকে এমন বলতে পারে না। ও তাসনিমকে ফোন দিতে গেলে দেখলো ফোনটা বিছানায় রাখা। হাতে নিয়ে মেসেজ অপশন চালু করলে বের হয়ে আসলো সেই মেসেজ। আমি বেরিয়ে আসছি, কই তুমি? তাড়াতাড়ি আসো, হাসান যে কোনো সময় চলে আসতে পারে। হাসান সেই নাম্বারে ফোন দিয়ে দেখলো নাম্বার বন্ধ দেখাচ্ছে। কি করবে হাসান, কাকে বলবে এসব? ওর মায়ের রুমে গিয়ে মাকে ডাকলো। কিরে তুই এত রাতে? মাম্মি, একটা সমস্যা হয়ে গেছে। তাসনিম কি তোমাকে কিছু বলেছিল? না তো, কেন, কি হয়েছে? মাম্মি, তাসনিম চলে গেছে বলে হাসান কান্নায় ভেঙে পড়ল। কি বলছিস এসব? কোথায় যাবে, কেন যাবে? মাম্মি এই দেখো বলে হাসান সেই চিঠিটা দেখালো। সাজেদা চৌধুরী সেটা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। এটা কি সত্যি হাসান? হ্যাঁ মাম্মি, এটা সত্যি। আমি ভুল করেছি মাম্মি, আমি এই ভালো মেয়েটাকে চিনতে পারিনি, আমি এসব বিশ্বাস করিনি। ও কোনো ছেলের সাথে যেতে পারে না। এসব কেন ভাবছো? ওর আপুকে ফোন দাও, ওর বাড়িতে ফোন দাও। না মাম্মি, ও বাড়িতে যায়নি। এই দেখো ফোনের মেসেজ। তিনি মেসেজ দেখে বললেন, এসব কাউকে বলার বা জানানোর দরকার নেই। চৌধুরী বাড়ির ইজ্জত নষ্ট হবে, চুপি চুপি খুঁজতে হবে। আর মেয়েটা এভাবে চলে যাবে ভাবিনি। মাম্মি, তুমি কি এসব বিশ্বাস করো? না, তাসনিম এসব করবে না। ও কি কোনো বিপদে পড়ল? জানি না মাম্মি, আল্লাহ জানেন ও কি করছে আর কোনো বিপদে পড়ল কিনা। মা অবাক হয়ে তাকিয়ে থাকলেন। ছেলে বড় হওয়ার পর থেকেই প্রথম আল্লাহর নাম মুখে আনলো। হাসানও মনের অজান্তে আজই আল্লাহকে স্মরণ করল।
রুমে এসে ও বিছানায় বসে বলল, হে আল্লাহ, যেখানে থাকুক আমার তাসনিমকে ভালো রেখো। এদিকে জ্ঞান ফেরার পর তাসনিম দেখল ও একটা রুমে পড়ে আছে, পাশে খাবার আর পানি রাখা। ও এসব দিয়ে কি করবে? ওর এখান থেকে এক্ষুনি যেতে হবে। সবাই হয়তো চিন্তা করছে ভুল বুঝেছে। এখন বুঝতে পারল তাসনিমকেও জেনে বুঝে তাকে এই বিপদে ফাঁসিয়েছে। কে এই মানুষ? হিমা কি সবাইকে বলবে এসব, নাকি বলবে না? রিহানা কি এসব করছে? তাসনিম অনেকক্ষণ ডাকাডাকি করার পর কেউ দরজা খুলল না। ওর কেন জানি খুব ক্লান্ত লাগছে। জীবন যুদ্ধে হেরে গেছে ও। না, আমাকে হতাশ হলে চলবে না। আর কেউ থাকুক না থাকুক, আল্লাহ তো আছেন। ও কিভাবে এটা ভুলে গেল ভেবে অবাক হলো। রুমের সাথে অ্যাটাচড বাথরুম, তাই দেখে ও উঠে অজু করে 2 রাকাত নামাজ আদায় করলো। তারপর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। দুপুর হয়ে গেছে, কেউ আসছে না, দরজাও খুলছে না। কি বোকামি করলো। আজ মোবাইলটা সাথে থাকলে তো হাসানকে একটা ফোন করতে পারত। কি করছে হাসান? ভুল বুঝেছে না আমাকে খুঁজছে? কিচ্ছু করার নেই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতের বাসি খাবার খেয়ে নিল। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। হঠাৎ তাসনিমের মনে পড়ল ফোনের নোটবুকেও তো সবকিছু লিখে রেখেছে। একবার যদি হাসান সেটা পড়ে তাহলে বুঝতে পারবেন তাসনিম কোনো অপরাধ করেনি। আল্লাহ, তুমি সেটা হাসানের চোখে ধরিয়ে দিও। এমন সময় রিহানা এসে রুমে ঢুকলো, সাথে আরও 2টা ছেলে। তাসনিম রিহানাকে দেখে অবাক হয়ে গেল। ভুলে গেল যে সামনে গায়ে মাহরাম। 14 জন পুরুষ ব্যতীত সবার সামনে তাকে পর্দা করতে হবে। মনে পড়তে মুখটা ঢেকে বলল, রিহানা, তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছো অনেক ক্ষতি। আমার স্বপ্নের মানুষের কোলে উড়ে এসে জুড়ে বসেছো। কি বলছো এসব? তোমার ভালো লাগলে তুমি তোমার মামিকে জানাতে পারতে। এইটা তো একটা ডাইনি, আমাকে পছন্দ করে না। ওর সাথে ভালো থেকে থেকে একবার ঘরে ঢুকে যাই, তারপর একটা একটা করে ঘাড় ধরে বের করে দেব। থাকবো আমি আর হাসান। হাসান তো তোমাকে পছন্দ করে না, তাহলে? আর এত নিচু তোমার মন? করবে করবে। তোমার বিরুদ্ধে এমন মগজ ধোলাই দেব কাল থেকে কল্পনাও করতে পারবে না। আর বাড়িতে কিভাবে ফিরে যাবে সেখানেও ভালো ব্যবস্থা করেছি। সবাই জানে তুমি একটা ছেলের সাথে পালিয়ে গেছো। আল্লাহ যার সম্মান রাখেন তাকে কেউ অপমান করতে পারবে না। বেশি ভালো মানুষই দেখিও না। আচ্ছা, তোমার মাকে চোর বানালাম যাতে তুমিও রাগ করে চলে যাও। যাওনি কেন? আমি জানতাম তুমি এসব করেছ। আরও জানি কেউ তোমার সাথে আছে। শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। কচু করবে আমার। আছে তো হিমা আছে। ওকে আমি এমন পাম দিয়েছি যে এখন ঘোর শত্রু হয়ে গেছে। নিয়ে তো গেছিল আমাকে সিমি, আর হিমা ছিল তোমার পক্ষে। সিমিও হাত ফসকে চলে যাচ্ছে দেখে হিমাকে হাত করলাম। তোমার আর সিমির বিরুদ্ধে লাগিয়ে দিলাম। যতই জুলুম করো, আল্লাহর কাছে তুমি তো তুচ্ছ। আমি কোনো চিন্তা করছি না। চিন্তা করতেও হবে না। এখানে 1-2 মাস থাকো, খাও। তারপর হাসানের সাথে ডিভোর্স হয়ে গেলে চলে যেও। আর না হলে আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। হবে না? আমি কখনোই হাসানকে তালাক দেব না। দিতে হবে না। আমি 2 দিনের ভেতরে ডিভোর্স লেটার পাঠাবো, তুমি সাইন করবে। আর না হলে আমি হাসানের অফিসে আছি, ওকে শেষ করতে বেশি সময় লাগবে না। তাসনিম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রিহানার দিকে। রিহানা তাকে প্রয়োজনীয় কাপড় জিনিসপত্র দিয়ে বলল, কোনো অসুবিধা হবে না, তুমি নিজের বাড়ির মতো থাকো। আর রুমের বাইরে যাওয়ার চিন্তা করো না। টিভি এনে দেবো, দেখবা? ওহ, তুমি তো হুজুরনি বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। তাসনিম কিছু না বলে আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করতে লাগলো। আজ 1 সপ্তাহ হয়ে গেল হাসান তাসনিমকে পাগলের মতো খুঁজছে। পুলিশকেও জানিয়ে দিয়েছে। তার মন বলছে তাসনিম কোনো বিপদে আছে। কারোর সাথে ও কথা বলছে না। বাড়িতে যতক্ষণ থাকছে রুমের দরজা বন্ধ করে থাকছে। প্রতিটা পদক্ষেপে যেন তাসনিমকে মনে পড়ছে। এখন রুমে আসলে কেউ আর হাসি মুখে এগিয়ে এসে সালাম দেয় না, জিজ্ঞেস করে না আজকে সারাদিন কেমন কাটলো। এখন রাত জেগে বসে থাকলে কেউ বলে না রাতের ঘুম মানুষের শরীরের জন্য খুবই দরকারি, তাড়াতাড়ি ঘুমান। এখন আর তার এলোমেলো রুমটাকে গোছায় দেয় না কেউ, বরং জীবনটাই এলোমেলো হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়াল করেনি। মাগরিবের আজান কানে আসতেই মনে হলো আজ আল্লাহকে মনের সব কথা বলবো। আজ আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, ভুলের ক্ষমা চাইব, সাহায্য চাইব। মসজিদে যেতে লজ্জা লাগলো, তাই ঘরেই অজু করে এসে নামাজে দাঁড়ালো। এই কয়দিনে মনের চিন্তা দূর করার জন্য ও নামাজের নিয়ম নীতি সূরা শিখেছে। নামাজ শেষ করে আল্লাহর কাছে অনেক কাঁদল, ক্ষমা চাইল, সাহায্য চাইল। মনটা অনেক হালকা হতেই ও জায়নামাজে শুয়ে পড়ল। কখন যে চোখের পাতা এক হয়েছে বলতেই পারল না। স্বপ্নে দেখলো তাসনিমের হাতে ফোন আর তাকে ডায়েরিতে কিছু লিখে বলার চেষ্টা করছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠল। এসব আমি কেন দেখলাম? কি দেখলাম? ও তাড়াতাড়ি করে ভাবার চেষ্টা করলো। হ্যাঁ, তাসনিম কখনো তাকে মুখে কিছু আনার জন্য বা প্রয়োজনীয় কিছুর কথা বলেনি। একটা ছোট নোটবুকে লিখে দিত। ওটা সবসময় বেলকনির টেবিলের ড্রয়ারে থাকে। ও তাড়াতাড়ি উঠে গিয়ে নোটবুকের লেখার সাথে চিঠির লেখা মিলালো। না, মেলেনি।
ওর এত খুশি লাগছে যে কি বলবে বুঝতে পারছে না। তাড়াতাড়ি ফোন হাতে নিয়ে সব মেসেজ চেক করলো। একটা কথা চিরন্তন সত্য, চোর চুরি করলে কিছু না কিছু আলামত রেখেই যায়, আর সত্য কোনোদিন চাপা থাকে না। হিমাও ভুলে একটা মেসেজ ডিলিট করেনি। তাসনিমকে খ্যাত মনে করে ফোন নোটবুকও চেক করেনি। হাসান একটা মেসেজ পেয়ে গেল, আপনি যতই ব্ল্যাকমেল করার চেষ্টা করুন আমি সিমির কোনো ক্ষতি হতে দিব না, আর ভালো চাইলে যা যা প্রমাণ আপনার কাছে আছে তা দিয়ে দিন। আপনি যেই হন না কেন আমি আপনাকে ভয় করি না। ও এটা দেখে অবাক হয়ে গেল। তাহলে পরের মেসেজটা কে লিখলো? ও নোটবুক চেক করতে গিয়ে দেখলো যেদিন হাসান মোবাইল এনে দিয়েছে সেদিন থেকে সবকিছু লেখা। হাসানের প্রতি তাসনিমের ভালোবাসার টান, অভিমান, রিহানের ওপর রাগ, সন্দেহ, সিমিকে ব্ল্যাকমেলের কাহিনী, এমনকি সেই রাতে কি ঘটেছিল সব লিখেছে। শেষ লেখাটা হচ্ছে, আমাকে ক্ষমা করে দিও হাসান, আমি জানি তুমি আমার উপর একটু অবিশ্বাস অভিমান করে আছো, তাই এই ঘটনা বলতে পারিনি। আজ তোমাকে বলতে চেয়েছিলাম, আর আজ যখন তোমার প্রয়োজন ছিল আমি অপেক্ষা করেছি, তুমি আসোনি। আজ আমি এর শেষ করে ছাড়ব। আমি সিমিকে আর খারাপ পথে যেতে দেব না। আমি তোমার অপেক্ষা করে না আসায় হিমাকে নিয়ে সেই ব্ল্যাকমেইলারের কাছে যাচ্ছি। হাসান খুশিতে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ল। এতদিনে যার সমাধান হয়নি, আজ আল্লাহ তার সমাধান এক নিমিষে করে দিলেন। তারপর মাম্মি মাম্মি বলে মায়ের রুমের দিকে দৌড় দিল। তাসনিম ডিভোর্স লেটার দেখে বলল, তোমার দোহাই লাগে রিহানা, এটাতে আমি সাইন দেব না। আমি তোমাকে ওয়াদা করছি আমি কাউকে কিচ্ছু বলবো না, ওদের বাড়িতেও যাব না, ওরা কিছুই জানবে না। তুমি যে এটা করবে আমি বিশ্বাস করব কিভাবে? এটা ছাড়া তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বলবো তা লিখে দেবে? বলো কি লিখতে হবে? খাতা কলম এগিয়ে দিয়ে রেহানা বলা শুরু করলো, লেখো, আমি স্বইচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেলাম। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। কেউ আমাকে খোঁজার চেষ্টা করবেন না, না হলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। তাসনিমের ঠোঁটে একটা মলিন হাসি দেখা দিল। আসলে ওদের বাড়িতে তার কোনো দরকার নেই, থাকলে তো খুঁজে পেত। হয়তো হিমা কিছু বলেনি কাউকে, হয়তো হাসান ফোন চেক করেনি। তার ভাগ্যই মনে হয় এমন ছিল, যা ভাগ্যে আছে তাই হবে। তবুও হাসান সুখী হোক। ও চিঠি লিখে দিল। এদিকে রিহানা ভাবছে কি দরকার একটা উটকো ঝামেলাকে আটকে রাখার। হিমাও কিছু বলবে না, কেউ কিছু জানবেও না, আর ওকে চোখে চোখে রাখবে যাতে কিছু করতে না পারে। কিছু করলেই দেবে শেষ করে। তাসনিম বেরিয়ে আসার সময় তাসনিমের হাতে কিছু টাকা ভাড়ার জন্য দিয়ে রিহানা বলল, তোমার উপর আমার নজর থাকবে সব সময়। কিছু করার চেষ্টা করলে দেখবে আমিও কি করতে পারি। তাসনিম তার চিরচেনা সে বাড়িটার দিকে যাত্রা করলো, যেখানে কেটেছে তার শৈশব কৈশোর, যেখানে অনেক স্মৃতি জমা হয়ে আছে, যেখানে আছে মায়ের আদর মাখা প্রতিটা জিনিস। সেই আগের মতো আবারও উদ্দেশ্যহীন পথ চলা। অজানা পথটা আর জানা হলো না, সুখ পাখিটাও ধরা দিল না। হিমা কিছুদিন থেকে ভাইয়ার অবস্থা দেখছে। সে ব্যতীত বাড়ির কেউ যে খুশি নয় এটা জানে। মনে মনে ভাবছে, কই তাসনিম তো কারো খারাপ চায়নি, উল্টো রিহানা তার মাকে চোর বানিয়েছে। এটা মিথ্যা অপবাদ জেনেও তো কিছু বলেনি। নীরবে চলে গেলেন উনি। তাসনিমও কোনো প্রতিবাদ করল না। ঘরের লোকের সম্মান তার কাছে বড় মনে হলো। না, এটা আমি ঠিক করিনি। সে রিহানাকে ফোন দিল, আপু শুনছো? তুমি কই? কেন হিমা, মামি কিছু বলেছে? না আপু, আমার খুব খারাপ লাগছে। আমি শুধু ভাবির একটা শিক্ষা হোক এবং তা হয়ে গেছে। এখন ভাবিকে বাড়ি পাঠাও। বাড়ি পাঠানোর জন্য তো ধরে আনিনি, ওকে বাড়ি থেকে চিরতরে বিদায় করে দিয়েছি। রিহানা আপু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি আমাকে এই কমিটমেন্টে রাজি করেছিলা, ভুলে যেও না। আমি মাম্মিকে বলে দেব। বলো কি বলবা? তুমি ফোনে মেসেজ লিখেছো, আমার কথা মতো চিঠি নিয়ে রেখেছো, মায়ের রুমে সময় মতো গিয়ে তাসনিমের মায়ের পার্সে টাকা গহনা ঢুকিয়ে রেখেছো। এসব আপু, এসব কি বলছো তুমি? নিজেই ধরা পড়বা, আমি না। অতএব যা বলি শোনো, মুখ বন্ধ রাখবা সব সময়, না হলে আমাকে তো চেনো না। তুমি এরকম মেয়ে আমি কল্পনা করিনি, সেজন্যই ভাবি ঠিকই বুঝেছিল তুমি খারাপ, আমি বুঝলাম না বলে রাগে ফোন কেটে দিল হিমা। আপু, তোমাকে আমি এমন কল্পনা করিনি। এ কথা শুনে চমকে পেছন ফিরে তাকালো হিমা। কি বলছিস এসব? একটা গল্প বলবো, শুনবা? বল। তুমি এরকম তোতলাচ্ছ কেন? বসো বলছি। একটা মেয়ে অনেক খারাপ ছিল। মেয়েটা আড্ডা, পার্টি, নাইট ক্লাব ছাড়া কিচ্ছু বুঝতো না। বাড়িতে মিথ্যা বলে টাকা নিয়ে ছেলে বন্ধুদের সাথে উড়াতো এগুলো। একদিন একটা ছেলে মেয়েটার অনেক টাকা দেখে মেয়েটিকে প্রেমের ফাঁদে ভাসালো। তারপর একদিন সুযোগ বুঝে মদ খাইয়ে মাতাল করে অনেক আপত্তিকর ছবি তুলল, আর মেয়েটাকে টাকার জন্য ব্ল্যাকমেল করতে লাগলো। মেয়েটি নিরুপায় হয়ে প্রতিদিন ঘর থেকে চুরি করে গহনা বেচে মাকে বলে, ভাইয়াকে বলে টাকা দিত। কিন্তু ছেলেটার আরও চাই, কারণ ও ড্রাগ অ্যাডিক্টেড ছিল। ওর অনেক টাকার দরকার। সেই সময় এই তাসনিম নামের মেয়েটি এসে সেই মেয়েটিকে বাঁচায়। বলে তাসনিম তারপর থেকে ঘটে যাওয়া সব কিছু বলে। জানো সে মেয়েটিকে? তোমার এই বোন আপু। বলে সিমি কান্নায় ভেঙে পড়ল। তুমি এটা কি করলে আপু? কত বড় ক্ষতি করেছে তুমি জানো?
হিমা বাকরুদ্ধ হয়ে বসে থাকলো। এজন্যই সেদিন রিহানার সামনে ভাবি কিছু বলতে চাননি বলে দুজনকে যাওয়ার কথা বলেছিলেন। এসব আমি কি করলাম, হিমার মনে এসব ভাবনা জেগেছিল। হাসান রুমে এসে সাজেদা চৌধুরীকে সব দেখালো। উনি এসব পড়ে লেখা দেখে হিমাকে ডাকলেন। সিমিও সাথে আসলো। হিমা কি হয়েছিল সেদিন বলে যাও। হিমা কেঁদে কেঁদে সব বলল। ও হাসানের ভয়ে কাঁপছিল। বলা শেষ হলে হাসান ওকে একটা থাপ্পড় মেরে বলল, আমার ভাবতেও ঘৃণা হয় তোরা আমার বোন। একজন ডেকে এনেছে আর আরেকজন সাহায্য করে এগিয়ে দিয়েছে। বাহ বাহ, শান্ত হও হাসান, আমাদের কারো দোষ কম নয়। আমি রিহানাকে ফোন দিচ্ছি। না মাম্মি, ওকে ফোন দেওয়ার দরকার নেই, না হলে তাসলিমের কোনো ক্ষতি করতে পারে। ওকে আমি কাল অফিসে ধরবো বলে হাসান নিজের রুমে চলে আসলো। হিমা তার মাকে বোঝানোর চেষ্টা করছে। বিশ্বাস করো মাম্মি, আমি শুধু ভাবিকে একটা শিক্ষা দিতে চেয়েছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। তোমরা আমাকে ক্ষমা করে দাও। শিক্ষা? তার মাকেও শিক্ষা দিতে চেয়েছিলা? কি করেছো ভেবে দেখেছ? এখন মনে হচ্ছে আমার সন্তান না থাকলে ভালো ছিল। মাম্মি, আপু তো তার ভুল বুঝেছে, ক্ষমা করে দাও না। আমিও ভুল করেছিলাম আর আমার জন্যই সব কিছু হয়েছে। আমিও যে নিজেকে ক্ষমা করতে পারবো না, ক্ষমা তো আমিও নিজেকে করতে পারবো না। কত বিশ্বাস করেছিলেন বেআইন সাহেব, আর আমরা উনাকে বাঁচাতেই পারলাম না। তাসনিম যদি ক্ষমা করে তাহলেই ক্ষমা পাবে। হিমা ও সিমি মাথা নিচু করে রুমে চলে আসলো। তাসনিম, কোথায় তুমি? আমি যে তোমাকে ছাড়া অসহায় হয়ে গেছি। জানি অনেক কষ্টে আছো। আমি কেন যে আরও আগে এসব খুঁজলাম না। কালই তোমাকে নিয়ে আসবো। জানো, আমি আর এখন লেট করি না। আমি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করছি। এখন আমি নামাজ পড়ি, ইসলামিক বইগুলো পড়ি। আমি আমার সন্তানদের আধুনিক করে পশ্চিমা কালচারে বড় করব না, যাতে তোমার মতো হাজার হাজার তাসনিম কষ্ট না পায়। বেঁচে থাকার সংগ্রাম যাতে না করতে হয়। আমি ঘরে ঘরে তাসনিম গড়ে তোলার চেষ্টা করব। তুমি কি আমাকে ক্ষমা করে কাছে টেনে নিবা? আমি এখন তোমার কাছে স্বামীর অধিকার চাইব। তুমি হবে এই রাজ্যের, মন রাজ্যের রানী। আমি আসছি, কাল আমি আসছি তাসনিম। বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেল, কিন্তু কি করবে, কেউ যে নেই সাথে। ও ভয়ে ভয়ে ঘরে ঢুকলো। কোনো সারা শব্দ নেই। হঠাৎ দেখলো তাদের পুরনো কাজের লোক জহির চাচা। জহির চাচা, আপনাকে দেখছি কিন্তু আব্বুকে দেখছি না যে। রুমে গিয়ে দেখো মা। ওই রুমে গিয়ে দেখলো ঘরে বসে বই পড়ছেন। এই কয়দিনে শুকিয়ে গেছেন অনেক। তাসনিম সামনে গিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো আব্বু? এতদিনে তোর মনে পড়লো মা? কিভাবে আসবো আব্বু? তুমি তো মানা করেছ। আমি আমার ভুল বুঝতে পেরেছি রে মা। তোর মা মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি মা, আমি কি হারিয়েছি। দুনিয়া কিচ্ছু না, সবাই তো স্বার্থের পেছনে ছুটে। যতদিন যেখানে স্বার্থ জড়িত থাকবে ততদিনই মানুষ থাকবে। বড্ড দেরি হয়ে গেল রে মা, তবে চিন্তা করিস না, সব ঠিক হবে। আল্লাহ জানত। তোদের দুজনের নামে আমার সব উইল করেছি, শুধু তোদের আসার অপেক্ষা করছিলাম। তুই এসেছিস, ভালো হয়েছে। কেন আব্বু, তুমি কই যাবে? দিনের সন্ধানে, শান্তির সন্ধানে যাচ্ছি। যেদিন পরিপূর্ণ ইমানের অধিকারী হব সেদিন ফিরে আসব। আব্বু কি বলো এসব? কই যাবে? আমি আসলাম আর তুমি যাবে? আমাকে বাধা দিস না মা, আমি যে একটু শান্তির জন্য পাগল হয়ে গেছি রে মা। আমি তাবলিগে যাব, সবাইকে আমার বিষয় দিয়ে, উদাহরণ দিয়ে দিনের পথে ডাকবো, হেদায়েতের পরশ গায়ে বুলাবো। আব্বু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিজের কৃত গুনাহ গোপন রাখো। আমিও গোপন রাখবো এবং মাফ করে দেব। যে ভুল করে ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকে সে শয়তান, আর যে ভুল বুঝে ইসলামের পথে, সঠিক পথে ফিরে আসে সেই প্রকৃত মুমিন। ঠিক মা, জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা। আমি আগামীকালই বেরিয়ে যাব। তোদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে মাফ করে দিস। আব্বু, এসব বলো না। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। সকালে হাসান রিহানাকে অফিসে ডেকে পাঠিয়েছে। তার আগে পুলিশকে খবর দিয়ে রেখেছে আসার জন্য। রিহানা রুমে এসে বসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার হাসান? ওকে খুব খুশি খুশি লাগছে। মনে করছে হাসান তাকে বিয়ের কথা বলবে। এতদিনে তাসনিমের বিরুদ্ধে যতটুকু সম্ভব লাগিয়েছে। তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, সঠিকভাবে উত্তর দিবে। বলো, কি জানতে চাও? তোমার কথা শোনার জন্য আমি তো সবসময় প্রস্তুত থাকি। তাই? দাঁতে দাঁত চেপে হাসান রাগ দমন করার চেষ্টা করলো। এতদিনে যে তুমি এটা বুঝতে পেরেছো, এটাই বেশি। তুমি কাকে দিয়ে তাসনিমকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? আমি? কি বলছো এসব? আমি কেন করব? বলে রিহানা উঠতে যাচ্ছিল। চুপচাপ বসে পড়ো, আর ভালো চাইলে বলো তাসনিমকে কোথায় রেখেছো। দেখো হাসান, তুমি ভুল বুঝছো আমায়। আমি এসব কিচ্ছু জানি না। হিমা তো সব বলেছে। আর এটা কি? কাকে দিয়ে চিঠি লিখিয়েছ? এরকম করে তুমি সফল হয়ে যাবে বুঝলে কেমন করে? জানো না, যারা আল্লাহকে চেনে আল্লাহ তাদের পাশে আছেন। আমি শুধু তোমাকে চেয়েছি। ও মাঝখানে আসলো কেন? তুমি নিজেকে কি মনে করো? তুমি কি আমার যোগ্য? আর চোরের সাথে আমার সম্পর্ক? ওর মা কি করেছিলেন যে এত বড় অপবাদ দিলে? আমি কি বলবে খুঁজে না পেয়ে রিহানা মাথা নিচু করে ফেলল। কি হলো বলো, তাসনিম কোথায়? রাগে চিৎকার করে উঠল হাসান। জানি না ও কোথায় গেছে। আমি ওকে কাল ছেড়ে দিয়েছি।
ছেড়ে দিয়েছো মানে? তাহলে ও আমাদের বাড়িতে কেন আসলো না? এখনো সময় আছে রিহানা, পরে বাঁচতেও পারবে না বলছি। এমন সময় পুলিশও চলে আসলো। এই নিন প্রমাণ, আর একে অ্যারেস্ট করুন। ওহ দাঁড়ান দাঁড়ান, তোমার সাথে আর কে কে ছিল বলো? রিমন আর শান্ত। তোমার ছোট ভাইও জড়িত? ছি, তোমরা এত জঘন্য! একটা নিরীহ মেয়েকে তোমরা এরকম নাস্তানাবুদ করেছো কেন? ও আমাদের বাড়িতে আসলো না বলে? রিহানা একে একে সব খুলে বলল। পুলিশ ফোর্স পাঠিয়ে বাকি দুজনকেও গ্রেপ্তার করা হলো। হাসান তখনই বাড়ি ফিরে আসলো। মাম্মি রেডি হও, আমরা তাসনিমকে ফিরিয়ে নিয়ে আসবো। তাসনিম কোথায় বাবা? আমার বৌমা এতদিন কোথায় ছিল? এতদিন রিহানার ওখানে বন্দি ছিল। আমি জানি ও কোথায় গেছে। কোথায়? ওর চিরচেনা সে বাড়িতে, যেখান থেকে সে অজানার পথে পা রেখেছিল। সিমি আর হিমাও এসব শুনল। ওরা বলল, ভাইয়া মাম্মি এক্ষুনি যাও, আমরা অপেক্ষা করব। তাসনিম ফজর নামাজ পড়ে নাস্তা বানিয়ে এসে দেখে ইকরাম সাহেব ঘরে নেই। একটা চিঠি লিখে সাথে ওনার স্থাবর অস্থাবর সবকিছু ওদের নামে উইল করে রাখা দলিল। ওর চোখে অজান্তেই পানি চলে আসলো, আর মুখ দিয়ে বের হলো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি শেষ পর্যন্ত আমাদের দোয়া কবুল করেছ। আজ কেন জানি মায়ের কথা মনে পড়ছে। ও সারা বাড়ি ঘুরে বেড়ালো, যেখানে যেখানে মায়ের বিচরণ ছিল। মায়ের রুমে এসে দেখলো সবকিছু আগের মতো গোছানো। শাহানা বেগমের মৃত্যুর পর ইকরাম সাহেব অন্য রুমে থাকতেন, আর এই রুমটাকে পরম যত্নের সাথে রেখেছেন, যাতে প্রতিটা স্মৃতি জীবন্ত থাকে। তাসনিম জহির চাচার কাছ থেকে এসব শুনেছে। ও অনেকক্ষণ মায়ের রুমে কাটিয়ে দিল। মা তাসনিম, এবার তো উঠে খাওয়া দাওয়া করো। এভাবে সবাই নির্জীব হয়ে পড়ে থাকলে তো হবে না। তাসনিম উঠে গিয়ে গোসল করলো, খাওয়া দাওয়া করলো, তারপর নামাজ পড়ে বাবা মায়ের জন্য অনেকক্ষণ বসে দোয়া করলো। হঠাৎ বুকের বাম পাশে যেন মোচড় দিয়ে উঠল। কেন এমন হলো আমার? কেমন আছে এখন হাসান? আমার কথা কি কারো মনে নেই? মনটা খুব আনচান করছে। ও উঠে গিয়ে বাগানে বসলো। বিকেলবেলা কিছু ভালো লাগছে না দেখে ও বুখারি শরীফ নিয়ে বারান্দায় বসলো। একটা গাড়ি এসে ওদের বাড়িতে ঢুকলো। ও কে আসলো ভেবে সেদিকে তাকিয়ে রইল। দেখলো তার আপু দুলাভাই। শাশুড়ি আর হাসান গাড়ি থেকে নেমেছে। ও অবাক হয়ে তাকিয়ে রইল। তাহমিন পাশে এসে বলল, কি রে দাঁড়িয়ে রইলি যে, আমাদের ঘরে যেতে বলবি না? ও তাড়াতাড়ি করে ওদেরকে ঘরে নিয়ে বসালো। জহির চাচা নাস্তার ব্যবস্থা করলেন। সাজেদা চৌধুরী তাসনিমকে সব খুলে বললেন, তারপর ক্ষমা চাইলেন তার কাছে। কি করছেন মা? আপনারা তো এসব জানেন না। আমিও সন্দেহ করেছিলাম, প্রমাণ করতে পারিনি। তুমি হাসানের আমাদের সবার ভালোর জন্য আবার আমাদের বাড়িতে ফিরে চলো। তাসনিম মাথা নিচু করে বসে আছে দেখে তাহমিন বলল, কি হলো তাসনিম, কথা বলছিস না যে? হাসান তাসনিমকে বলল, তোমার সাথে আমার অনেক কথা আছে তাসনিম, প্লিজ তুমি ফিরে চলো। আমি তোমার জন্য নিজেকেও পরিবর্তন করে ফেলেছি। চলো মা, হাসান তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে। তাসনিম আর থাকতে পারল না, উঠে গিয়ে রেডি হয়ে আসলো। বোনকে সবকিছু বুঝিয়ে বলে ওদেরকে বাড়ি রেখে হাসানদের সাথে রওনা হলো। ওরা রাত্রে ফিরে এলো। হাসান বলল, কি ব্যাপার মাম্মি, বাড়ি এভাবে কে সাজিয়েছে? ওরা অবাক হয়ে গেল। এত লাইটিং, ফুল দিয়ে সাজানো সারা বাড়ি। ওরা ঘরে আসতেই হিমা, সিমি আর তাদের বান্ধবীরা আসলো স্বাগতম জানাতে। সিমি আর হিমা দুজনেই মাফ ছিল তাসনিমের কাছে। তাসনিম বলল, তোমাদের মাফ করে দিয়েছি বলেই তো ফিরে আসলাম। আমরা সবাই মিলে এখন সুখে থাকবো, ইসলামের পথে চলবো, তাহলে ইনশাআল্লাহ কোনো বিপদ আসবে না। ওরা তাসনিমকে মনের মতো করে সাজিয়ে রুমে দিয়ে আসলো। তাসনিম আর হাসান রুমে ঢুকে আরও অবাক। সমস্ত রুম ফুলে ফুলে ছেয়ে আছে। হিমা বলল, অনেক ভুল করেছি, তাই সামান্য খুশি যদি করতে পারো, তাই সবাই মিলে এসব করেছি ভাইয়া। ঠিক আছে, এখন একা থাকতে দিয়ে আরও খুশি করার চেষ্টা করো। সবাই চলে গেলে ওরা এতদিন পর দুজনের মিল হওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ল। তারপর হাসান বলল, তুমি কি আমাকে ক্ষমা করছো তাসনিম? এসব বলবেন না, আপনাকে আমি ভুল বুঝিনি। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি আগে বুঝতে পারিনি। আর আপনি বাসেন না? বাসি, অনেক বেশি ভালোবাসি। তোমাকে হারানোর পরেই বুঝতে পারছি আমি তোমাকে কতটা পাগলের মতো চাই। তোমার প্রতিটি কথা, আচরণ, হাসি আমার মনের মণিকোঠায় ধরে রেখেছি। তুমি কি আমাকে তোমার স্বামিত্বের অধিকার দেবে? এসব বলবেন না, আমার কষ্ট হয়। আপনাকে প্রথম দিন থেকে আমার স্বামী হিসেবে মনে প্রাণে মেনে আসছি। তাহলে আজ থেকে আর কোনো আপনি সম্বোধন নয়। আর হ্যাঁ, এই দেখো তোমার জন্য আমি আমার পছন্দ মতো সব এনে রেখেছি, গ্রহণ করবে না? বলে হাসান এতদিন তাসনিমের জন্য কিনে আনা ভালোবাসার উপহার দেখালো। আমার স্বামী খুশি হয়ে যা দিবেন তাই আমি নেব। আবার আপনি? আচ্ছা আর বলবো না, বলে তাসনিম হেসে দিল। এই হাসি মাখা মুখের প্রেমে যে আমি বারবার পড়তে চাই, বলে হাসান তাসনিমকে জড়িয়ে ধরল।